পিচঢালা সরু রাস্তায় পশ্চিম দিকে ছুটে চলেছে বাইক। বিশাল আকাশে ধূসর রঙের তুলোর মতো থোকায় থোকায় ভেসে থাকা মেঘগুলোর মাঝে তেজিন রক্তিম সূর্যটা দেখতে অপরূপ লাগছে মীরার। এরই মধ্যে শহরের কোলাহল থেকে দুজন চলে এসেছে গ্রামের দিকে। পিচঢালা রাস্তার দুপাশে যতদূর চোখ যায় ধুধু করে বিরান ভূমি। অনেকক্ষণ পর পর দুই একটা বাড়ির দেখা পাওয়া যাচ্ছে। লোকালয় থেকে লোকালয় ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছে বাইকের উপর বসে থাকা দুজনেই। শিশিরে হাওয়া ছুঁয়ে দিচ্ছে রাইফ মীরাকে। মীরার নরম কোমল হাতটা রাইফের কাঁধে। এই হাতটা যখন রাইফের শক্তপোক্ত কাঁধ ছুঁয়েছিল, কোমল হাতের মেয়েটা কেঁপে উঠেছিল তনুমন। কাঁধে ছোঁয়া পাওয়া পুরুষটার মন হয়ে উঠেছিল উৎফুল্ল। বাবার কাছ থেকে কিনে নেওয়া শখের ইয়ামাহা R15-এ 4 বছর ধরে রাইড করেছে রাইফ, কিন্তু আজকের মতো অনুভূতি তার হয়নি কখনো। শখের নারীর পরশে কালো রঙের শখে বাইকটাকে রকেটের ন্যায় ছুটাতে ইচ্ছে করছে তার, কিন্তু পেছনের বসা রমণীটা যে তার খুবই নাজুক, সাথে ভীষণ আদরেরও বটে। এই তো মিনিট 20 আগের কথা। যাত্রা শুরুর পূর্বে যখন হেলমেটটা মীরাকে নিজ হাতে পরিয়ে দিচ্ছিল রাইফ, লজ্জাবতী পাতা নেই নুয়ে পড়েছিল মীরার ঘন আঁখি পল্লব। রাইফের তখন খুব করে ইচ্ছে করছিল মীরার নুয়ে পড়া আঁখি পল্লবের উপর অধর ছোঁয়াতে। রক্তিম লাল সূর্যেনে ছোট ছোট চুম্বন এঁকে সৌন্দর্য বর্ধন করতে মীরার লাজুক মুখশ্রীতে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। চোখে মুখে সেই মুগ্ধতা স্পষ্ট দৃশ্যমান মীরার। দু চোখ ভরে অবলোকন করছে দুপাশে গ্রাম্য দৃশ্য। বিশুদ্ধ শ্বাস নিচ্ছে বুক ভরে। বাইক চালিয়ে মাইলের পর মাইল পথ অতিক্রম করতে থাকা রাইফকে মৃদু আওয়াজে শোনেন বলে ডেকে উঠল মীরা। শস্য বাতাসের শব্দ আর হেলমেট পরা থাকায় শুনতে পেল না রাইফ। রাইফের কাঁধে রাখা হাতটা হালকা চাপ দিয়ে গলাস্বর কিঞ্চিৎ উঁচু করে চেঁচিয়ে ডাকল মীরা। শুনুন। কান খাড়া করল রায়। তৎক্ষণাৎ অর্ধাঙ্গিনীর ডাকে সাড়া দিল তার কণ্ঠ অনুকরণ করেই। হ্যাঁ বলুন। হেলমেটটা খুলি। অসুবিধা হচ্ছে? না, বাতাসটা পুরোপুরি নিতে ইচ্ছা করছে। দাঁড়াবো? না, আমি পারবো। মীরা পারবে বলার পরেও রায় বাইক থামালো। মীরার কার্য সম্পন্ন হলে যাত্রা শুরু হলো আবারও। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রাইফ নিজেই ডেকে উঠল মীরাকে। মীরা, জি। একটা কথা। রাইফের সাথে থাকতে থাকতে স্বামীর বিদ্যা এই কদিনে বেশ আয়ত্ত করে ফেলেছে মীরা। রাইফের বিদ্যা কাজে লাগিয়ে তেরাভাবে বলল সে। একটা কেন, দুইটা বলুন। মীরার জবাবে ঠোঁট বিস্তৃত করে প্রশস্ত হাসি ফুটল রাইফেল। স্ত্রী তার বেশ ভালো দীক্ষায় দীক্ষিত হয়েছে দেখা যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে একটু দেখার চেষ্টা করলো মীরাকে। শুধালো, তুমি বিয়েতে কেন রাজি হচ্ছিলে না? এত পাষাণ তুমি, আমার কথা একটু ভাবলে না? কি ওলট পালট কথা বলছে লোকটা। নিজেই বিয়ের সম্বন্ধ পাঠিয়ে বিয়ের জন্য উতলা হয়ে এখন নিজেই বলছে তার কথা নাকি ভাবেনি। মাথায় আজ ওনার অবরোধ চলছে নাকি? কেমন গন্ডগোল মার্কা কথাবার্তা। হালকা চেঁচিয়ে জবাব দিল মীরা। আপনার কথা ভেবেছি বলেই তো রাজি হয়েছি। আরে বোকা মেয়ে, তোমার দাদি যান, আমার নূরজাহান ডার্লিং বেঁচে থাকা অবস্থায় যে বিয়েটা ঠিক হয়েছিল, সেটাতে কেন মত দিচ্ছিলে না? মীরা বোধগম্য হলো এবার। দাদির কথা মনে পড়ার সাথে সাথে খানিক মন খারাপ হলো। চুপ করে রইল সেই। রাইফ চেঁচিয়ে আবারও ডাকলো মীরাকে। মীরা ছোট আওয়াজে সাড়া দিতেই শুধালো রাইফ। মন খারাপ হলো বিয়ে ভেঙেছিল বলে? না, দাদিজানের পছন্দ ছিল তাই রাজি হয়েছিলাম। ভাগ্যিস বিয়েটা ক্যান্সেল হয়েছে। তোমার যদি বিয়েটা হয়ে যেত। মীরা মনমরা বিবশ কণ্ঠে জবাব দিল। হতো না, বিয়েটা ক্যান্সেল হতো যেভাবেই হোক। আপনার সাথেই যে আমার রিজিক জুড়ে আছে, শুধু বিয়ে ভাঙার ওছিলাটা দাদিজান না হলেও পারত। আগে হোক বা পরে, আমি তো আপনারই হতাম। পুরোপুরি হতে আর কতদিন লাগবে মীরা? দেরি তো সহে না, মনে তো মানে না। মীরা বলল কি আর রাইফের জবাব কি? এই লোকটার সাথে মীরা আর পারছে না। সব সময় ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলবেই বলবে। রাইফের কথা শুনে কান গরম হয়ে মাথা শূন্য লাগছে মীরার। কোনো রকমে একটা প্রবাদ ছুড়ে দিল রাইফের উদ্দেশ্যে। সবুরে মেওয়া ফলে, অপেক্ষা করুন। মেওয়ার মিঠে স্বাদ নিতে মরিয়া হয়ে আছি। আমার আশা 16 কলার পূর্ণতা কিন্তু চাই চাই।
রাইফের আবারও ইঙ্গিত দেওয়া অর্থপূর্ণ কথাতে কিছুটা লজ্জা পাওয়া মীরা কপট রাগ দেখালো। রাইফকে চুপ থাকতে বলে শাসালো খানিক। মীরার শাসন গায়ে লাগলো না রাইফের, উল্টো হো হো করে হেসে দিল। হাসির চোটে শরীর মৃদু দুলছে তার। মীরা রাগান্বিত স্বরে মৃদু আওয়াজে ধমকে উঠল আবারও। রাইফ লুকিং গ্লাসে তাকালো। মীরার নজরে নজর আবদ্ধ হতেই দৃষ্টি সরিয়ে নিল মীরা। আকাশি রঙের মাস্কে ঢাকা মুখাবয়বে মীরা ছোট ছোট দৃশ্যমান চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসছে সে। রাইফ জোর গলায় বলে উঠল, তোমার কণ্ঠে আদুরে ধমকটা এত মিষ্টি, না জানি ভালোবাসার কথায় কত নতুন অনুভূতির সৃষ্টি। শোনো আমার লজ্জাবতী, তোমার কড়া ধমকের আড়ালে চোখে ফুটে ওঠা গোপন হাসি এই হৃদয় ছেদন করলো। এই রাইফ আজ মরতে মরতে অমর হলো। বুড়িগঙ্গা নদের উপরে সুবিশাল ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছে দুজন। আজ ভরা পূর্ণিমা, সম্মুখে সুদূরে অবস্থিত পার্শ্ববর্তী দেশ ভারতের দানবীয় পাহাড়টার কোল বেয়ে আসা নদীর টলমল জল স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। জোনাকি পোকা জ্বলছে ঝোপে ছাড়ে, ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে আশপাশে। গ্রাম্য এলাকা বলে খুব একটা আনাগোনা নেই মানুষজনের। দু একটা গাড়ির যাতায়াত দেখা যাচ্ছে মাঝে মধ্যে। ব্রিজের মাঝ বরাবর এক পাশে দাঁড়িয়ে একজোড়া কপত কপতি। সুউচ্চ ব্রিজে শীতল বাতাস প্রাণ জুড়িয়ে দিচ্ছে দুজনের। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মীরার হালকা গা ঘেঁষে পেছন দিকে পাশ শেষে দাঁড়ালো রাইফ। ডান বাহুতে মীরা ডান পাশে রেলিংটা ধরে ফেলল। একদিকে রাইফের সুঠাম দেহ, অন্যদিকে বলিষ্ঠ বাহু দিয়ে ঘিরে বুকের খুব নিকটে আবদ্ধ করেছে মীরাকে। এমনভাবে আবদ্ধ করেছে যে শরীরের সাথে শরীর স্পর্শ হবে হবে ভাব, আবার হচ্ছেও না। রাইফ কাছাকাছি আসতেই রেলিং থেকে হাত নামালো। আড়ষ্ট থেকে আরও আড়ষ্টতর হলো মীরা। ছটফট করে উঠলেও তার বক্ষ বেঞ্জর। রাইফের মুখের কাছে ওড়না দিয়ে আচ্ছাদিত মীরার মাথাটায় চুমোর পরশ এঁকে দেওয়া লোভ সামলাতে পারল না। মীরার অজান্তেই অধর ছোঁয়ালো ছোট্ট করে। দিন শেষে এতটুকুতেই ভীষণ রকমের শান্তি অনুভব করলো সে। আরেকটু শান্তি পেতে মরিয়া হয়ে উঠল পুরুষালী হৃদয়। রেলিং থেকে হাত সরিয়ে মীরার হাতের উপর হাত রাখল। মীরার ছোট্ট দেহটাকে আলতো করে জড়িয়ে ধরল পেছন থেকে। পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়া মীরার বক্ষপিঞ্জরের অবস্থা এখন টালমাটাল। শিরা উপশিরা শিহরণ বয়ে যাচ্ছে দ্রুতগতিতে। নিজেকে এরকম পরিস্থিতিতে সামলাবে এমন সময় 10 সেকেন্ডের ব্যবধানে বেপরোয়াভাবে ক্ষিপ্ত ক্ষতিতে ছুটে আসা মালবাহী ট্রাক দিক ভুল করলো। উচ্চ আজে হর্ন বাজিয়ে ধেয়ে আসলো তাদের দিকে। দাঁড়ালো মীরা, ভয়ে দুহাত শক্ত করে আঁকড়ে ধরল রাইফের কোমর। মুহূর্তেই গগন বিদারী চিৎকারে ভরে উঠল রাতের আকাশ। রাজিয়া বেগম এসা সালাত আদায় করেছেন কিছুক্ষণ হলো। বেশ কিছুক্ষণ জায়নামাজে বসে থাকার পর উঠেই মুঠোফোনটা হাতে নিয়ে বিছানায় বসেছেন ছেলে আর পুত্রবধূর খোঁজ নিতে। রাইফ সেই যে সন্ধ্যায় কলে জানিয়েছিল তাদের ফিরতে দেরি হবে। রাত্রি প্রায় 9:30 বেজে যাচ্ছে, এখনও ফেরার নাম নিচ্ছে না। ছেলে রাত বিরাতে বাসায় দেরিতে ফিরলেও মীরাকে নিয়ে বেশিক্ষণ যেন বাইরে না থাকে তা পই পই করে বলে দিয়েছিলেন তিনি। এত দেরি তো হওয়ার কথা না। সন্তানের কথা ভেবে কিঞ্চিত চিন্তার ভাঁজ ফুটে উঠেছে তার মুখাবয়বে। রাইফের নাম্বারে কল দিয়ে লাউড স্পিকারে অন করলো। পরপর রিং হয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন হলো। আবারও কল দিলেন এবং পূর্বের ন্যায় এবারও কোনো সাড়া পেলেন না অপর প্রান্ত থেকে। ছেলেকে না পেয়ে তিনি একমাত্র পুত্রবধূ মীরার নাম্বারে কল দিলেন, কিন্তু এবারও হতাশ হলেন। দুজনে একজনও কল রিসিভ করলো না। মনের মাঝে উকি দেওয়া ঈশ্বর চিন্তা এবার গাঢ় হতে শুরু করলো রাজিয়া বেগমের। পরক্ষণে কল দিলেন নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া বেআইন খাদিজা বেগমকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সাড়া দিলেন। খাদিজা বেগম কল রিসিভ করলেন হাসি মুখে। খোশমেজাজে কুশলাদি বিনিময়ের মাধ্যমে কথোপকথন শুরু হলেও শেষ হলো দুজনে দূর দূর বুকে কপালে চিন্তার রেখা ফুটিয়ে। দু প্রান্তের দুই মায়ের মনেই এখন সন্তানের বিপদের আশঙ্কা জেগে বসেছে। ছটফট করছে ছেলে মেয়েকে কাছে পেতে। আকুল নিবেদনে সন্তানের মঙ্গল কামনা করছেন মহান আল্লাহর দরবারে। সহি সালামতে কোলের সন্তানকে ঘরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দুজনের মাঝে। কিয়ৎক্ষণ পূর্বে গগন বিদারী চিৎকারে ভারী হওয়া রাতের আকাশ বাতাস এখন শান্ত। নীরবতায় আচ্ছন্ন থম মেরে আছে যেন। বেপরোয়া গতিতে দিক বিদিক ভুলে রাইফ মিরার দিকে ছুটে আসা মালবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে দুমড়ে মুচড়ে ছিটকে গিয়ে বিশাল গর্জন তুলে নদীর টইটুম্বর জলে পতিত হয়েছে। সাথে সাথে এই নদীর শান্ত জলকে করেছে অশান্ত। বড় বড় ঢেউ আছড়ে পড়েছে তার দুই কোলে। ট্রাকের ভাঙাচোরা কিছু ধ্বংসাবশেষ
ভাসছে পানির উপরে। নদীর অতল গহ্বরে ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে কোনো রকমে যানটা হাতে নিয়ে বেরিয়ে এসে ড্রাইভার এবং হেলপার দুজনেই। নদীর টইটুম্বুর জলে হাঁপাতে হাঁপাতে সাঁতরে এসেছে পাড়ে। রাস্তার মাঝে পড়ে আছে একটা মুঠোফোন। উপরে গ্লাস ফেটে তার চুরমার অবস্থা। অদূরে পড়ে থাকা ফোনটা একটানা রিং হচ্ছে উচ্চ শব্দে। ডিসপ্লেতে জলজল করে শো করছে হাম্মা লেখাটি। কালো রঙের ছোট হ্যান্ডব্যাগ এবং একজোড়া জুতাও এলোমেলো হয়ে পড়ে আছে অবহেলায়। ইট সিমেন্টে তৈরি রেলিংয়ের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনে গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রিজের মাঝে অনেকটা অংশ জুড়েই। ভয়ে গুটিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা শেষে এক লহমায় কী হতে কী হয়ে গেল বুঝতে পারছে না। রাস্তায় পড়ে থাকা একজোড়া কপতি, শুধু নিথর দেহ পড়ে আছে পাশাপাশি। আঁকড়ে ধরে আছে একে অপরের হাত। বেগতিকভাবে ছুটে আসা ট্রাক আর অর্ধাঙ্গিনীর আঁকড়ে জড়িয়ে ধরা দু হাত বলছিল এখান থেকে সরে যেতে হবে, যে করি হোক। মস্তিষ্কের নিউরন সেকেন্ডের মাঝেই রাইফকে জানান দিয়েছিল, তীক্ষ্ণভাবে বুঝিয়ে দিয়েছিল বাঁচতে হবে দুজনকে। এই সুন্দর ধরনীতে হাতে হাত রেখে পথ চলা তাদের এখনও বাকি। সুখ দুঃখ ভাগাভাগি করে জীবনটাকে উপভোগ করার ইচ্ছেটাকে এত দ্রুত দেওয়া যায় না ফাঁকি। এত তাড়াতাড়ি প্রেয়সীর হাতে হাত রেখে বিদ্ধ হওয়ার ইচ্ছে নিঃশেষ হতে পারে না রাইফের। না না, কিছুতেই না। তুমুল বেগে ধেয়ে আসা ট্রাক দেখার সাথে সাথে রাইফের বলিষ্ঠ পুরুষালী বাহু দুটো মীরাকে শক্ত করে জড়িয়ে বক্ষে আবদ্ধ করেছিল। ইট সিমেন্টে ব্রিজ থেকে তার লাজুকলতার ছোট্ট দেহটাকে শূন্যে তুলে নিয়েছিল তাৎক্ষণিক। বড় বড় পা ফেলে এক প্রকার ছিটকে সরে গিয়েছিল উচ্চ আওয়াজে হর্ন বেজে বেপরোয়া গতিতে আসা ট্রাকের সামনের থেকে। তাড়াহুড়ায় সরে আসাতেই রেলিংয়ের নিচে সিঁড়ির মতো উঁচু করে বাধাই করা জায়গাতে পা বেজে হোঁচট খেয়ে ছিটকে নিচে পড়ে গিয়েছিল মধ্য সড়কে। আল্লাহ সহায় ছিল তাদের উপর। গ্রাম্য রাস্তায় যানবাহন চলাচল খুবই কম। শহরে ব্যস্ত রাস্তা হলে এতক্ষণে হয়তো দুটো দেহ পিষ্ট হতো গাড়ির চাকায়। মাথার পেছনের দিকে চরমভাবে আঘাতপ্রাপ্ত রাইফ মৃদু শব্দ করে ডেকে উঠল মীরার নাম ধরে। পাশেই পড়ে থাকা মীরা রাইফের ডাকে সাথে সাথে ইশারা দিতে পারল না। রাইফের হাতে রাখা হাতটা ঈষৎ নাড়িয়ে চিনচিনে ব্যথায় শুধু হালকা আর্তনাদ করে উঠল সে। রাইফের টনক টনল মীরার আর্তনাদে। পাশেই চিত হয়ে পড়ে থাকা দেহটার দিকে পাশ ফিরে তাকাতেই বুকের বাঁ পাশটায় মোচড় দিয়ে উঠল তার। দ্রুত উঠতে গিয়ে শরীরের তীক্ষ্ণ ব্যথায় মুখ কুচকে চোখ খিঁচল। হজম করে নিলেও মুখ ফুটে বেরিয়ে আসা আহ শব্দটুকু। এক হাত দূরত্বে পড়ে থাকা মীরার ব্যথাতুর চেহারা রাইফের ভিত কাঁপিয়ে দিল। নড়বড়ে করলো, বিপদের আশঙ্কা জেগে বসলো মনে। দ্রুত কাছে এলো মীরার। শিওরে বসে রাস্তায় পড়ে থাকা মীরার মাথাটা কোলে তুলে নিল আলতো হাতে। এতক্ষণে বদ্ধ চোখ জোড়া পিটপিট করে খুলল মীরা। ভয় মিশ্রিত ব্যথাতুর মুখটায় চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়া ভেজা পল্লব খুলল। ঝাপসা দৃষ্টিতে রাইফকে দেখে বেদনা ভরা মুখশ্রীতে মৃদু হাসি ফুটল মীরার। সরু গোলাপি ঠোঁটে কোণে পিচঢালা সড়কের মাঝে ছিটকে পড়ে গিয়ে ছিলে যাওয়া কোমল হাতটা ঊর্ধ্বে তুলে ছুঁয়ে দিল রাইফের গাল। শুষ্ক গলাটা ছোট্ট ঢোক গিলে ভিজিয়ে নেওয়া বৃথা চেষ্টা করে মীরা ধীর কণ্ঠে নিস্তেজ গলায় শুধালো, ঠিক আছেন তো আপনি? কিছু হয়নি তো আপনার? রাইফ জবাব দিতে পারল না। কোনো শব্দ কণ্ঠ গহ্বর হতে উচ্চারিত হতে পারল না। যেন কঠিন ধারা জারি করা হয়েছে রাইফের কণ্ঠনালীতে। কণ্ঠস্বরে যেন কড়া নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চারিত না হওয়ার। মীরার এই একটা কথার কি ছিল জানে না রাইফ। শুধু জানে তার মতো এই নারীটাকেও সঙ্গী হারানোর ভয় মুষড়ে দিয়েছে, চুরমার করে দিয়েছে বুকের বাঁ দিকে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটাকে। মীরা নিস্তেজ দেহটাকে টেনে তুলে কোলের উপরে বসালো রাইফ। দুজনের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে নিল। মীরা নরম দেহটাকে নিজের শক্ত দেহের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল ব্যক্তিগতভাবে। এই সংকটময় সময় নতুন জীবন পাওয়া দম্পতির মেলবন্ধনের সাক্ষী হলো মাথার উপরে থাকা গোলাকৃতির চাঁদ। উকি দিয়ে দেখতে ভুলল না জলজল করা ছোট ছোট নক্ষত্র রাজিরাও। রাইফের থেকে সবসময় সংকোচ হোক কিংবা লজ্জায় পালিয়ে থাকা মীরা সব ভুলে গেল। ফেলে যাওয়া ক্ষতবিক্ষিত রক্তম হাত দুটো রাইফের পুরুষালী পিঠ জড়িয়ে নিল। খামচে ধরল রাইফের সাদা রঙের শার্ট। শক্ত বুকটায় মুখ গুজে দিল মীরা। এতক্ষণ স্বামীকে হারানোর চেপে রাখা ভয়টুকু উষ্ট্র হয়ে ঝরে পড়ল। নীরবে ভিজিয়ে দিল রাইফের বুক।
নীরব কান্না বেগতিক হারে বাড়তে শুরু করেছে স্বামীর সংস্পর্শে। কেঁপে কেঁপে উঠছে রাইফের দু হাতের মাঝে আবদ্ধ থাকা মীরার কোমল দেহটা। রাইফের হাত আলতো করে বুলিয়ে দিচ্ছে মীরার ফিনফিনে পিঠ। এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত আদুরে বউটাকে শান্ত করার জন্য এই পদ্ধতি তার কাছে সঠিক মনে হলো। সঠিকই হলো। ক্রন্দনরত মীরার কান্নার বেগ কমল। কেঁপে কেঁপে ওঠা দেহটা স্থির হয়ে পড়ে রইল রাইফের বলিষ্ঠ বুকে। মীরাকে আরেকটু চেপে ধরল নিজের দেহের সাথে। কণ্ঠনালীর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ভরাট কণ্ঠে থেমে থেমে কয়েকটা শব্দ উচ্চারিত করলো রাইফ। ভয় নেই, এই তো আমি আছি, তোমার সাথেই আছি, খুবই নিকটে। এই আমি পুরোটাই তোমার হয়ে। মুহূর্তেই লোকজন ভিড় করে জটলা পাকালো দুজনকে ঘিরে। জাপটে ধরে থাকা মীরাকে সরিয়ে নিল রাইফ। লোকজনও ব্যস্ত হলো তাদেরকে নিয়ে। সাহায্যের হাত এগিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে তাদের নিয়ে ছুটল নিকটস্থ কোনো ফার্মেসিতে। এলাকার চেয়ারম্যানও চলে এসেছে ঘটনা পর্যবেক্ষণ করতে। অনেক খোঁজাখুঁজির পর ট্রাকের হেল্পারকে পেল না ড্রাইভারকে। নেশাগ্রস্ত ধুরন্ধর ড্রাইভার পালিয়ে গিয়েছে জনসমাগম হওয়ার আগেই। চিকিৎসার সহিত রাইফ মীরাকে বাসার ফেরার ব্যবস্থা করলেন চেয়ারম্যান নিজেই। এই পরিস্থিতিতে তিনি নিজের বাসাতেই দুজনকে থেকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু রাইফ সম্মতি দেয়নি মায়ের কথা ভেবে। অশান্ত মনটাকে স্থির করতে এখন আপন নিরে ফেরা তার জন্য খুবই জরুরি। বাসার সামনে সরু গলিটা দিয়ে ব্যস্তভাবে পায়চারি করছেন শওকত রহমান। রাশভারী মুখটাতে তার চিন্তার ছাপ স্পষ্ট। মনটাও সন্তান এবং জামাতার জন্য ভীষণ রকমের উৎকণ্ঠিত। অতিরিক্ত দুশ্চিন্তা যে ওনার দেহ হতে কুলকুল করে ঘাম ঝরছে, তা গায়ে সাতবে লেপটে থাকা ভেজা সাদা পাঞ্জাবি তাতে বাহ্যিক দিক থেকে স্পষ্ট। রাতের আধারে নিরিবিলি গলি, হুটহাট দুই একটা মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। রাস্তার ধারে বন্ধ টং দোকানের বেঞ্চটাতে বসলেন শওকত রহমান। পাঞ্জাবির পকেট থেকে মুঠোফোনটা বের করে সময় দেখলেন 12টা বাজতে আর মাত্র 5 মিনিটের ধারার্তি। লাস্ট 1 ঘন্টায় তিনি সময় দেখেছেন কম করে হলেও 20 বার। এই 1 ঘন্টা তার কাছে মনে হচ্ছে ওনার জীবনের সবচেয়ে দীর্ঘতম ঘন্টা। 7 মিনিটে 1 ঘন্টা হলেও আজ তার কাছে 1 ঘন্টাকে একদিনে সমপরিমাণ মনে হচ্ছে, প্রয়োজনে তার থেকেও বেশি। অপেক্ষারত শওকত রহমান উঠে দাঁড়ানোর আগে সময়টা আরেকবার দেখলেন। রাত্রি 12টা বেজে 1 মিনিট। নতুন তারিখে সূচনা, কিন্তু তার অপেক্ষার পালা শেষ হচ্ছে না কিছুতেই। অবশেষে অপেক্ষার অবসান হলেও শওকত রহমানের। দূর হতে বাইকের হেডলাইটের আলো দেখে অশান্ত মনটা আরও বেশি ছটফট করে উঠল ওনার। রাইফ এক টানে বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে শ্বশুরের সামনে। শওকত রহমান দ্রুত ছুটে এলেন। শারীরিক দিক থেকে দুজনকে স্বাভাবিক দেখিয়ে স্বস্তি শ্বাস ফেললেন। আব্বাজানের দেখা পেয়ে মীরার ভঙ্গুর মন মোচড় দিয়ে উঠল। ঝড় বর্ষণ নামার পূর্ব প্রস্তুতি দেখা দিল ভাসা ভাসা মায়াবীর চোখ জোড়ায়। ঢোক গিলে নয়নজোড়া বন্ধ করে ঠিকরে বেরিয়ে আসা নোনা জল ভেতরেই চাপা দিল মীরা। ছিঁড়ে যাওয়া হাতের ক্ষত আড়াল করলো ওনার ভেতর। নিজেকে শক্ত করলো বাবার সামনে। নিজের ব্যথাতুর মুখটায় মৃদু হাসি ফুটালো। রাইফ এবং মীরার নিকট দুর্ঘটনার বিস্তারিত শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমন পরিস্থিতিতে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত রাইফ নিজেই ড্রাইভ করে আসার জন্য একচট বকাও খেল শ্বশুরমশাইয়ের কাছ থেকে। রাইফ জানালো সে বেশি রাস্তা ড্রাইভ করেনি, সিএনজিতে করে এসেছে পুরো রাস্তা। চেয়ারম্যানের ঠিক করে দেওয়া 20-22 বছরের ছেলেটা বাইক নিয়ে এসেছে তাদের পিছু পিছু। অনেক রাত হয়ে গেছে জন্য রাইফা তাদের আগাতে দেয়নি। বাকি পথ নিজেই যেতে পারবে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিয়েছে তাদের থেকে। শওকত রহমান দুজনকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। 3 তলায় সদর দরজায় দুজনের অপেক্ষায় রত মা এবং শাশুড়িকে দেখল কান্নারত চেহারায়। চাপা কান্না বাঁধ মারল না খাদিজা বেগম এবং রাজিয়া বেগমের। নিজ নিজ সন্তানকে বুকে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠলেন দুজনে। মধ্যরাত্রি, ঘড়ি কাটা 1:30 ছুঁই ছুঁই। রাইফের মাথার পেছনে আঘাত পাওয়াতে অপেক্ষা না করে আজ দ্রুত শুয়ে পড়েছে মীরার আগেই। কোনো রকম ফ্রেশ হয়ে 2 লোকমা খাবার খেয়ে সালাত আদায় করেই মীরাও শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। বারান্দা লাইট জ্বালিয়ে রুমের আলো নিভিয়ে গুটিসুটি পায়ে নীরবে বিছানায় এসে বসল সে। বালিশের পাশ হতে মুঠোফোনটা হাতে নিল। ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে অ্যালার্ম সেট করার জন্য। সাধারণত বহুদিনের অভ্যাসরত মীরা অ্যালার্মবিহীন ফজরের ওয়াক্তে সজাগ পায়, কিন্তু আজ সে কথা ভিন্ন।
দুর্ঘটনার ধকল শেষে এমনিতেই আজ ঘুমাতে বেশ দেরি, তার উপর দেহের আঘাতপ্রাপ্ত স্থানের ব্যথা কমানোর জন্য হাই পাওয়ারের পেইন কিলার খেয়েছে দুজনেই। আজ ভোরে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের সাহায্য নেওয়া মীরার জন্য সত্যি জরুরি। অ্যালার্ম সেট করে মীরা পুনরায় বালিশের পাশে রেখে দিল ফোনটা। যেহেতু বারান্দার লাইট অন, সেহেতু বাইরে সে আলো ঘরে প্রবেশ করে পুরো রুম আলোকিত করেছে বেশ। মীরা এক পলক তাকালো রাইফের দিকে। চিত হয়ে চোখের উপরে হাত রেখে শুয়ে আছে রাইফ। ঘুমিয়ে গেছে নাকি সজাগ ঠিক বোঝাই যাচ্ছে না। নিজে ঝুলিয়ে রাখা পা দুটো তুলে ভাঁজ করে বিছানার উপরে বসলো মীরা। ঢিলে হয়ে আসা হাত কপাটা খুলে দিল। কোমর সমান চুলগুলো আলগোছে জায়গা করে নিল পুরো পেট সমেত। খোলা চুলে ঘুমানো মীরার ছোটবেলার অভ্যেস। শুয়ে থাকা রাইফের যেন ঘুমে বিঘ্ন না ঘটে, তাই চুপি চুপি বিছানায় গায়েলে দিতে আচমকা চোখ মুখ খিচিয়ে চাপা আর্তনাদ করে উঠল মীরা। যেভাবে শুয়েছিল সেভাবে এসে তড়িৎ গতিতে উঠে বসতেই নিদ্রায় মাত্র চোখ লেগে আসা রাইফও থপ করে উঠে বসলো। মীরার মুখের দিকে তাকিয়ে দেখলেও চোখ খিচে ঠোঁট কামড়ে রেখেছে মেয়েটা। ঘায়ের উপর দিয়ে ক্ষত হাতটা পেছনে নিয়ে পিঠে চেপে রেখেছে। রাইফ দ্রুত মীরার কাছে এলো, উৎকণ্ঠিত স্বরে শুধালো। কি হয়েছে মীরা? দেখি, দেখাও আমাকে। ব্যথায় জর্জরিত মীরা ছটফটিয়ে উঠল, ব্যস্ত কণ্ঠে বলল, পিঠে কি যেন খুব বিঁধেছে, ব্যথা লাগছে প্রচণ্ড। দেখি ওদিকে ঘোরো। ব্যথাতুর মীরা দুদিকে ঘাড় নাড়িয়ে নিষেধ করলো। দুর্ঘটনার পর সংকোচ ভুলে যাওয়া মীরাকে আবারও আষ্টেপৃষ্টি সংকোচ জেগে বসেছে। পিঠে চিনচিনে ব্যথাতুর জায়গা রাইফকে দেখাতে ভীষণ লজ্জায় ভুগছে। রাইফের দিকে না তাকিয়ে মীরা মৃদু আওয়াজে বললেও সে পারবে। আজ ধৈর্যশীল রাইফের কি হলো জানে না। মীরার কথায় রাগ থপাথপ মাথায় উঠল। সবসময় এত বেশি বুঝতে হবে কেন এই মেয়েটার? এতই যদি পারতো তবে এখনও পারছে না কেন? এখনও কেন ব্যথায় কুঁকড়ে যাচ্ছে? ক্ষত হাতটাতে এত প্রেশারই বা দিচ্ছে কেন? মীরার ঘাড় নাড়ানোর না বোধক জবাবে একটা শব্দ উচ্চারণ করল না রাইফ। চোয়াল শক্ত করে কড়া চোখে গম্ভীর মুখে শুধু তাকিয়ে রইল মীরার দিকে। সূক্ষ্ম চিনচিনে ব্যথা সয়ে যাওয়া মীরা রাইফের কোনো সারা শব্দ না পেয়ে নিম্নে রাখা মুখটা উপরে তুলল। এক পলক রাইফকে দেখেই মীরার মুখ থম মেরে গেল। রাইফের এমন কঠিন গম্ভীর চেহারা এর আগে দেখেনি সে। রাইফের এমন তীক্ষ্ণ চাহনি, শক্ত চোয়াল আর নীরবতা মীরার ভিত কাঁপিয়ে তুলল। সম্মোহনের ন্যায় ধীরে ধীরে রাইফের দিকে পিঠ দিয়ে ঘুরে বসল মীরা। চিনচিনে ব্যথাযুক্ত জায়গাটা থেকে হাত সরিয়ে নিল সে। রাগান্বিত রাইফ মীরার পিঠময় ছড়িয়ে থাকা চুলগুলো বা হাতের আঙ্গুলে সরিয়ে এক পাশের সামনে ঠেলে দিল। রাইফের আঙ্গুলের স্পর্শ মীরার ঘাড় ছুঁয়ে দিয়েছে বিড়বিড় করে। রাইফের আঙুলের হালকা স্পর্শে মীরা আড়ষ্ট হলো। রাইফের থেকে সামনের দিকে নুয়ে গেল অনেকটা, এবং সাথে সাথে এই রাইফ করা চাহনি মনে পড়লো তার। ভুল করে ফেলল সে। জিভ কেটে রাগান্বিত রাইফের এক কড়া ধমকের অপেক্ষায় থাকা মীরা রাইফের আবারও কোনো সারা শব্দ না পেয়ে চোরা চোখে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো এখনো আগে নেয় কঠিন মুখশ্রী রাইফের। ধীরে ধীরে পিঠ সোজা করে আবারও রাইফের সামনে টান টান হয়ে বসল মীরা। ফিটিং জামা পরিহিত মীরা ডান কাঁধে কিছুটা নিচে পিঠে উপরিভাগে আলতো করে হাত বুলালো। তীক্ষ্ণ ধারালো কিছু একটা বিধে আছে মীরার পিঠে। রাইফ অনুমান করলো কাজ জাতীয় কিছু একটা হবে। আবছা আলোয় মীরার গোলাপি রঙের জামাটা কিছু অংশ ভিজিয়ে দেওয়া তল রক্ত টের পেল রাইফ। ক্ষতস্থানে রাইফের হাতে আলতো স্পর্শ মীরা আর্তনাদ করে উঠল। ব্যতিব্যস্ত স্বরে বলল, ব্যথা পাচ্ছি, হাত সরিয়ে নিন প্লিজ, হাত সরিয়ে নিন। রাইফ দ্রুত হাত সরিয়ে নিল। মীরা আটসাট জামা পরিধান করায় বিধে যাওয়া বস্তু রাইফের পক্ষে বের করা সম্ভব নয়। বিছানা হতে নেমে ঝটপট উঠে দাঁড়ালো রাইফ। কাঠের আলমারি খুলে হ্যাঙ্গারে ঝোলানো ফ্রেশ ছাই রঙের শার্টটা এনে মীরার দিকে এগিয়ে দিল। তীক্ষ্ণ ব্যথা সয়ে যাওয়া মীরা একবার শার্ট তো আরেকবার রাইফের দিকে হতভম্ব চেহারা নিয়ে তাকিয়ে রইল ফ্যালফ্যাল চোখে। রাইফ শার্ট ধরে রাখা হাতটা ঝাঁকিয়ে নেওয়ার জন্য তাগাদা দিল মীরাকে। গম্ভীর মুখটা আরো গম্ভীর করে আদেশ সূচকে বলল, 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসবা। 1 সেকেন্ডের বেশি হলে আজ কিন্তু কিছু একটা করেই ছাড়বো মীরা, মাইন্ড ইট। ব্যাস, রাইফের ছোট্ট একটা মিষ্টি হুমকি কাজে লাগলো। রাইফের হাত থেকে শার্টটা এক প্রকার ছিনিয়ে নিয়ে মীরা দ্রুত পায়ে ছুটল ওয়াশরুমে। নির্দিষ্ট করে সময় দেওয়া সত্ত্বেও চেঞ্জ করে আসতে মীরার 1 মিনিটও দূরের কথা 3 মিনিট লেগেছে। লম্বা চড়া দেহের অধিকারী রাইফের শার্ট মীরার দেহের
অনেকটা অংশ ঢেকে রেখেছে। খয়েরি রঙের সুতি ওড়নাটা গলায় 2 পেঁচ দিয়ে আটসাটভাবে রাইফের কাছে এসে দাঁড়িয়েছে। রাইফ তীক্ষ্ণ দৃষ্টিতে মীরা আপাদমস্তক পরখ করতে ভুলল না। ঢেরঢালা ছাই রঙের শার্ট আর গাঢ় খয়েরি রঙের ওড়নাটাতে মীরাকে মানিয়েছে বেশ। শার্টের সমস্ত বোতাম লাগিয়ে টপ বোতামটাও এমনভাবে লাগিয়েছে যে শার্টের কলার মীরার গলা চিপকে আছে। রাইফের সূক্ষ্ম দৃষ্টিতে আরও আড়ষ্ট হলো মীরা। কি আশ্চর্য, এভাবে তাকে দেখার কি আছে? এখন কি হবে খুঁজে খুঁজে দেখার সময়? যখনই সময় পায় তখনই দেখে যায়। মীরা কিছু বলার আগেই রাইফ নিজেই মীরাকে হাত ধরে কাছে টানল। বারান্দার দরজা খুলে দিয়েছে একটু আগে। রুম সম্পূর্ণ আলোকিত না হলেও রাইফ মীরাকে যেখানে বসিয়েছে সেখানে এখন বারান্দার আলো পুরোপুরি আলোকিত বলা চলে। হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে মীরার পেছনে বসলো রাইফ। মীরা স্পষ্ট ধারণা করছে সামনে কি হতে যাচ্ছে। পিঠে অনেকটা অংশ যে রাইফের সামনে আজ উন্মোচন হবে তার মস্তিষ্ক জানান দিচ্ছে প্রথমেই। যা বিঁধেছি। আচ্ছা ঠিক আছে, মীরাকে ব্যথা দিতে হবে তো আচ্ছা দে, কিন্তু বেছে বেছে পিঠেই কেন? হাত পা মুখও তো ছিল, দেহে এসব অংশ কি চোখে দেখেনি বস্তুটা? পেছনে বসা রাইফের পরবর্তী কাজ কি হতে পারে সেটা ভেবে শিউরে উঠল মীরা। মাথা ঝুঁকিয়ে উসখুস করতে লাগলো, যা রাইফের কাছে স্পষ্ট প্রতীয়মান। নিশীথ রাতের হই হুল্লোড় বিহীন নগরে একজোড়া কপতে নীরব রুমটাতে নীরবতা ভেঙে কথা বলে উঠল রাইফ। স্বাভাবিক কণ্ঠে নাম ধরে ডেকে উঠল। মীরা, হুম। আমি কে? সেই কখন থেকে চিনচিনে ব্যথা সহ্য করে যাওয়া মীরা বিরক্ত হলো রাইফের এমন প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এমন সময় এরকম প্রশ্ন করা কি খুব জরুরি? বিরক্তিকর আভাস মাখা মুখটায় গাল ফুলিয়ে উল্টো প্রশ্ন করলো মীরা। আপনি কে? রাইফ কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে ধমকে উঠল। প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করবা না মীরা। যা প্রশ্ন করেছি সরাসরি জবাব দিবা। মীরা ছোট্ট জবাব হুম। রয়ে শোয়ে রাইফ পুনরায় শুধালো। আমি কে? আপনি মানুষ? মীরার উত্তরে রাইফের গম্ভীর মুখটায় হাসি ফুটল। মেয়েটা বেশ দুষ্ট, কিন্তু প্রকাশ করে না। ঠোঁটে ঠোঁট চেপে আবারও শুধালো। কেমন মানুষ? প্রশ্নোত্তর পর্ব দ্রুত শেষ করার জন্য মীরার ফটাফট জবাব। লাজ লজ্জাহীন ভালো মানুষ। মুচকি হাসি ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে রাইফের ঠোঁটে। হাসি মাখা বদনে ভরাট গলায় পুনরায় শুধালো। লাজ লজ্জাহীন ভালো মানুষটা সম্পর্কে তোমার কি হয়? ছোট্ট একটা ঠোক গিলে মীরা কয়েক সেকেন্ড সময় নিয়ে মৃদু স্বরে জবাব দিল। স্বামী। আমি স্বামী হলে আমার অর্ধাঙ্গিনী তুমি। তোমার প্রতি আমার অধিকারগুলো কি পয়েন্ট আকারে বলতে হবে মীরা? এবার আর ফটাফট জবাব দিতে পারল না মীরা। সুকৌশলে রাইফ যে মীরাকে তার অবস্থান সুস্পষ্ট করে বুঝিয়ে সহজ করে তুলছে তা বুঝতে পুরোপুরি সক্ষম না হলেও কিছুটা হলো। শুধু ডানে বায়ে মাথা নাড়িয়ে মীরা বুঝিয়ে দিলেও তার প্রতি রাইফের অধিকার সমূহ বলার প্রয়োজন নেই। নীরব মীরার মাথা নাড়ানো দেখে মৌখিক উত্তরের জন্য অপেক্ষা করলো না রাইফ। অনেকক্ষণ যাবৎ সয়ে যাচ্ছে মেয়েটা, আর কষ্ট দেওয়া উচিত হবে না। ছাই রঙের শার্টটা নিজের দিক থেকে উপরে তুলে উন্মুক্ত করলো মীরার মেধহীন ফিনফিনে কোমর হতে পিঠের অনেকটা অংশ। ছোট্ট একটা ভাঙা কাজ বিধে এতক্ষণে রক্ত জমাট করে ফেলেছে ক্ষতস্থানে। লম্বালম্বিভাবে আঁচড়ও লেগে কেটে গেছে অনেকটা। তাই বুঝতে পারলো এটা সেই ট্রাকেরই ভাঙা গ্লাসের টুকরো। বজ্জাত কাজ এখানেও পিছু ছাড়েনি। দ্রুত হস্তে কাজটা টেনে বের করতেই ছটফটে আর্তনাদ করে উঠল মীরা। ফার্স্ট এইড বক্সতে সরঞ্জামাদি বের করে পরিষ্কার করে দিল ক্ষতস্থানটুকু। সামান্য নরম তুলার ছোঁয়াতেও ব্যথায় বারবার কুকড়ে যাচ্ছে মীরা। থেমে থেমে আর্তনাদ করে উঠেছে মৃদু স্বরে। পুরোপুরি পরিষ্কার শেষে এক হাত ধরে রাখা শার্টটা ছিঁড়ে দিল রাইফ। ঢেকে দিল মীরার ফর্সা পিঠ। মীরাকে আরামদায়ক অনুভব করাতে তার গলার কাছে লাগানো বোতামটাও খুলে দিল নিজ হাতে। সামনে এক পাশ করে রাখা চুলগুলো পিঠ ছুড়িয়ে দেওয়া জন্য হাত বাড়াতেই রাইফের চক্ষু আটকে গেল গৌরবর্ণের ঘাড়ে কৃষ্ণবর্ণের ক্ষুদ্র তিলটায়। দিনের মধ্যভাগ সূর্যরশ্মি লম্বালম্বিভাবে প্রখর তাপ দিচ্ছে ধরণীতে। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে নাস্তা করে রাইফ অফিসে চলে যেতেই পুনরায় ঘুমিয়ে পড়েছে মীরা। রাইফ যেন আজ অফিস না যায় সেজন্য অনেকবার বারণ করেছিল সে, কিন্তু জরুরি অফিসিয়াল কাজ থাকায় ছুটি নেওয়ার সুযোগ হয়নি রাইফের। রাতে পেইন কিলার খাওয়ার জন্য অবশ্য রাইফের মাথার পেছনে পাওয়া আঘাত অনেকটাই সেরে উঠেছে, ব্যথাও কমে গেছে বেশ।
জ্বরাক্রান্ত মীরারও জ্বর কমে গেছে অনেকটা, কিন্তু শরীরে প্রফুল্লতা পাচ্ছে না তেমন। ঝিমানো শরীরটা বারবার বিছানা টানছিল শুধু। সেই যে সকালে রাস্তা শেষে বাবা মায়ের সাথে এক ফোঁকর দেখা করে এসেই ঘুমিয়েছিল, সজাগ পেল ভর দুপুরে বিছানার উপর অবহেলায় পড়ে থাকা মুঠোফোনে কর্কশ আওয়াজ এবং কম্পনে। ঘুমো ঘুমো চোখ জোড়া দুহাতে উল্টো পিঠে সাহায্যে ডলে উঠে বসলো। মুঠোফোনটা হাতে নিতেই দেখলো ঝকঝকে স্ক্রিনে জলজল করে ভাসছে গলার মালা লেখাটা। উর্মি কল করেছে, সকালেও দিয়েছিল বেশ কয়েকবার। সে সময় কিছুটা ব্যস্ত থাকার কারণে রেসপন্স করা সম্ভব হয়নি মীরার। ফ্রি হয়ে যখন কল দিতে চেয়েছিল তখনই রাজ্যের ঘুম নেমে এসেছিল মীরার চোখে। কল ব্যাক করা সম্ভব হয়নি আর। মুখাবয়বের দুপাশ পেয়ে বুকের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে নিয়ে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে মীরা কল রিসিভ করতেই দেরি। অপর প্রান্ত হতে হুড়মুড় করে উর্মির ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসতে দেরি হয়নি। ক্ষোভ মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে বলছে, 2 সপ্তাহ হয়নি বিয়ে হয়েছে, তাতেই বড়লোক হয়ে গেছিস তাই না? এতবার করে কল দেই, রিসিভ করিস না। ব্যস্ত ছিলাম রে, যখন ফ্রি হলাম তখন আবারও ঘুমাই গেছিলাম। মীরার কথার সূত্র ধরেই উর্মি প্রশ্ন, কেন রাতে ঘুমাসনি? গরু চুরি করছিস নাকি? জামাই আদর খাইছিস কোনটা? উর্মির ঠেস দিয়ে বলা প্রশ্নতেই মীরার শরীর শিরশির করে উঠল। স্বয়ংক্রিয়ভাবে তার বাম হাতটা ঘাড়ে চলে গেল। দুঠোঁটের মাধ্যমে লোকটা যে গত রাতে বেশ চালিয়েছিল তাকে, আধিপত্য বিস্তার করেছিল সমগ্র ঘাড় জুড়ে। লাইফের এমন কার্যকলাপ মনস্পটে ভেসে উঠতেই মীরার ঠোঁটজোড়া কেজে প্রশস্ত হলো। লজ্জা মিশ্রিত মুচকি হাসি ফুটে উঠল ঘুমকাতরে মায়াবী মুখশ্রীতে। আন্দাজে ঢিল মারা প্রশ্ন যে জায়গা মতো পড়েছে সেটা উর্মি নিজেও না জানলেও মীরা ঠিকই জানে। বুদ্ধিদীপ্ত মীরা কিছুটা কৌশলের সহিত এমনভাবে উত্তর দিল জামাইয়ের আদর যে উর্মি সত্য কিনা মিথ্যে ধরতেই পারল না। শুধু আফসোসের কণ্ঠে বলল, তোরই সময় মিরু, এসব আর বলিস না। না না, ভুলেও না। জামাই পাইছিস, আদরও পাইছিস, আমার আর কি আছে বল? তোর জন্য দারোয়ান বেটা আছে তো। চেতে উঠল উর্মি, যাকে সে জমের মতো ভয় পায় তার কথা বলেই খোঁচা দিচ্ছে। পাইছেটাকে মীরা? ঈষৎ রাগ প্রকাশ করে ধমকের স্বরে বলল উর্মি। ফালতু কথা বলবি না মিরু। রাই ভাইয়ের সাথে থাকতে থাকতে আজকাল তুইও কেমন উল্টাপাল্টা বলিস। আমার জন্য মনে হয় সুইজারল্যান্ড আছে, বুঝছিস? হেঁটে হেঁটে আসতেছে, তাই সময় লাগতেছে এখন। উর্মির অযৌক্তিক কথা শুনে ফিক করে হেসে দিল মীরা। জামাই তার সুইজারল্যান্ড থাকে কিন্তু আসছে হেঁটে হেঁটে। বাহ, কি মারাত্মক যুক্তি! না না, অসম্ভব। এটা যুক্তি হতেই পারে না। বলা যায় কি সুন্দর অযুক্তি। তবে যুক্তিতর্ক আর করলো না মীরা। তাল মেলালো উর্মির কথায়। মিটিমিটি হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করলো, আকাশ দিয়ে হেঁটে আসছে নাকি পাতাল দিয়ে? যে দিক দিয়েই আসুক, আসতেছে তো মেহেদি পায়ে দিয়ে কচ্ছপের গতিতে। আমার কি? আমার লাভও নাই, লসও নাই। সে নিজেই এসে বউটাকে বুড়ি অবস্থায় পাবে। ঠকবে তো বেটা নিজেই। ভালোই হবে। এসেই লাঠিতে ভর দিয়ে চলা উর্মির গলার মালা হয়ে ঝুলে পড়বে, তাই না গলা? ও সরি, উর্মিমালা। নাম নিয়ে মীরার সূক্ষ্ম খোঁচা উর্মির বুঝতে সময় লাগলো না। এত বছর একসাথে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সুযোগ পেলেই মীরা গলার মালা ডাকতে ভুলে না তাকে। উর্মির সাথে না হয় মালা মিলিয়ে উর্মিমালা ডাকা যায়, কিন্তু গলার মালা ছাড়া এসব আবার কি? যদিও সে জানে মীরা তাকে আদর করে সবসময় না ডাকলেও জমজমার কথোপকথনে গলার মালা বলে সম্বোধন করে, তবুও মুখ কিছুটা গোমরা করে থাকলো সে। কথাই বলবে না আজ। নীরবতা ভেঙে ডেকে উঠল মীরা। কিরে, রেগে গেলি? হ্যাঁ। আর একটু রাগাই। রাগা? তোর বর খুঁজতে আজ আমিও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বের হব, বুঝছিস? কচ্ছপের গতিতে না রে, যাবো তো আমি খরগোশের গতিতে। কথা চলমান অবস্থাতেই বড় একটা হাই উঠল মীরার মুখের উপর। বাহাতে উল্টো পিঠ রেখে হাই তোলা অবস্থাতেই বলল, মাঝ রাস্তায় ঘুমিয়ে গেলে ডেকে তুলিস, ঠিক আছে? না ঠিক নাই, ভাল লাগে না, তুই এক্ষুনি ঘুমা। আচ্ছা। নীরব হলো দুজনেই। কারো মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মূলত মীরার খোঁজ নিতেই কল করেছিল উর্মি, কিন্তু এক কথা দু কথা থেকে কত কথা হয়ে গেল। অথচ আসল কথা জিজ্ঞেস করতেই সে ভুলে গিয়েছে। সে মোলায়েম কণ্ঠে উর্মি শুধালো, এখন তোর শরীর কেমন মিরু? মামির কাছে শুনেছি রাতের ঘটনা। আল্লাহ, আমি শুনেই খুব ভয় পাইছি।
আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ বাঁচাইছে রে। এমনভাবে ট্রাকটা আমাদের দিকে আসতেছিল, 30 সেকেন্ড দেরি হলেই আজ হয়তো আমাদের লাশ পড়ে থাকতো। উনি যদি আমাকে নিয়ে ঝাঁপিয়ে না পড়তো এতক্ষণে হয়তো। কণ্ঠ কেঁপে উঠল, গলা ধরে গেল মীরার। বাকিটুকু বলতে চেয়েও আর বলতে পারল না। দুনিয়া থেকে চলে যাওয়ার মতো চিরন্তন সত্য আমরা জানলেও এই 2 দিনের দুনিয়ায় মায়া কেউই কাটাতে পারে না সহজে। মীরাও তার ব্যতিক্রম নয়। নিজের মৃত্যুর সাথে সঙ্গীর মৃত্যুর ভয়, সেই যে কোমল হৃদযন্ত্রটাতে জেঁকে বসেছে, এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সে। পরন্ত বিকেল, রাজিয়া বেগমের নরম বিছানায় বসে শুকনো কাপড় চোপড় সাবধানতা অবলম্বন করে ক্ষত হাতেই ধীরে ধীরে ভাঁজ করছে মীরা। পাশে রাজিয়া বেগম খুশ গল্প জুড়ে দিয়েছেন পুত্রবধূর সহিত। কত রকমের গল্প যে উনি করছেন তার হদিস নেই। কখনো ওনার বিয়ের গল্প, তো কখনো ছেলের জন্মের গল্প, কখনো নিজের শৈশবের গল্প, তো কখনো কৈশোরের। এই তো কিছুক্ষণ আগেই নিজের সুন্দর সংসারে মিষ্টি মিষ্টি ঘটনাগুলো হাসি মুখে শুরু করলেও শেষটা এখন বিষাদের দিকে করাচ্ছে। স্বামীর সুমধুর স্মৃতিচারণ যে ধীরে ধীরে স্বামীর শূন্যতা গ্রাস করবে ওনাকে, বেদনাদায়ক করে তুলবে তার ভেতরটা, বুঝতেই পারছেন না তিনি। মীরা আজ আর নীরব শ্রোতা নয়, সে নিজেও ভীষণ আগ্রহের সহিত নিজে থেকে এই 2-1টা প্রশ্ন করছে। জানার আগ্রহ বাড়ছে রাইফের শৈশব থেকে শুরু করে শ্বশুরের অন্তিম বিদায়ের কাহিনীও। সদর দরজায় পরপর 2বার টোকা পড়তেই অজ্ঞাত মীরা পিছু ফিরল। কাপড়গুলো একদিকে সরিয়ে রেখে ছুটল দোর খোলার উদ্দেশ্যে। দ্রুতপদে ছুটে যাওয়া মীরার কপালে কিছুটা চিন্তার সূক্ষ্ম ভাঁজ লক্ষণীয়। সবে 3:50 বাজে, এত দ্রুত তো ওনার আসার কথা নয়। তবে একদিনের মাঝেই মীরা দরজার উপর টোকা দেওয়ার ধরন শুনেই বুঝে যায় রাইফের আগমন। লোকটা সবসময় পরপর 2বার কিছুটা তাল মিলিয়ে টোকা দেয়, যা সবার থেকে কিছুটা ইউনিক হয়, অন্যদের থেকে সহজে আলাদা করা যায়, চিহ্নিত করা যায় রাইফের আগমন। নব ঘুরিয়ে দরজা খুলতেই দেখতে পেল চৌকুশ চেহারার অধিকারী সেই পরিচিত মুখ। ক্লান্তিপূর্ণ মুখটাতে মীরাকে দেখা মাত্রই ফুটে উঠেছে মুচকি হাসি। রাইফের হাসিতে মীরা নিজেও ফেরত দিল সুন্দর মিষ্টি হাসি। সামনে থেকে সরে গিয়ে স্বামীকে ভেতরে আসার জায়গা করে দিল মীরা। রাইফ জুতো খুলে প্রবেশ করতে করতেই মীরার শরীর এবং মায়ের খোঁজটুকুও জেনে নিল। দরজা লাগিয়ে রাইফের পিছু পিছু হাঁটতে থাকা মীরার মনে খচখচ করার প্রশ্নটা করেই বসল সে। ধীর কণ্ঠে শুধালো, আজ এত দ্রুত আসলেন? চলমান রাইফ পিছু ফিরে এক পলক তাকালো মীরার দিকে। রুমে ঢুকে ফোন, ওয়ালেট এবং বাইকের চাবিটা ছোট টেবিলটাতে রেখে বিছানায় বসলো। গায়ে আটসাটভাবে জড়িয়ে থাকা ধূসর রঙের শার্টটার ওপরের বোতাম খুলে দিয়ে পরখ করলো মীরাকে। আসল কথা বলতে গিয়েও সামনে দাঁড়িয়ে থাকা মীরার উৎসুক মুখটা দেখে আর সোজা সাপটা কথাটা বলা হলো না রাইফের। দুষ্টুমি মাখা স্বরে বাঁকা কথাটা বলেই ফেললো। বউ ছাড়া মন থেকে না। আহাম্মক বনে গেল মীরা। সে তো ভুলেই গিয়েছিল রাইফের উল্টো জবাব দেওয়ার অভ্যাসটা। তবে আজ আর তাল মিলালো না। উত্তরটা জানার জন্য শান্ত কণ্ঠেই বলল, ঠাট্টা করবেন না তো, এত দ্রুত কেন আসলেন সেটা বলেন। বাসায় আসবো না? আসবেন, কিন্তু কিন্তু তুমি মীরাবতী, বাড়িতে বউ রেখে অফিসে মন টেকানো মেরে লিয়ে না মুমকিন হ্যাঁ, সমঝি? বুঝেও মীরার অবুঝ উত্তর। নেহি, মুঝে সমাজ নেহি আয়া। রাইফের মৃদু হাসিটা মীরার উত্তর শুনে প্রশস্ত হলো বেশ, এবং ধীরে ধীরে অট্টহাসিতেই রূপ নিল। নিজে হিন্দিতে উত্তর দিয়ে আবার বলছে, সমাজ নেহি আয়া। স্মার্ট, ভেরি স্মার্ট। কোনো রকমের হাসি থামিয়ে ফ্যানের সুইচ অন করতে বিপরীত পাশে চলে যাওয়া মীরাকে উদ্দেশ্য করে বলল রাইফ, বোঝনি? যখন তখন সামনে আসো, কাছে বসো, 2-1টা চুমু টুমু খাই, আঘাত পেয়ে হ্যাং হয়ে যাওয়া মাথাটা আমারও খুলে যাক, তোমারও ব্যথা কমুক। রাইফের এমন খোলামেলা কথায় ফ্যানের সুইচ অন করতে থাকা মীরার হাত থেমে গেল। কান গরম হলেও অস্বাভাবিকভাবে। এই লোক শোধরানোর না। এখন কথা বাড়ানো মানে রাইফের ইঙ্গিতপূর্ণ কথাতে আরও লজ্জাকর পরিস্থিতিতে পড়া। দ্রুত সুইচটা অন করে নিজেকে আড়াল করতে দ্রুতপদে ছুটল রুম হতে চলে যাওয়া উদ্দেশ্যে। কিন্তু রাইফ এবারও রেহাই দিল না তার লাজুকলতাকে। কণ্ঠটা কিঞ্চিত উঁচু করে গম গম আওয়াজ তুলে পড়ল, এভাবে লজ্জা পেও না রাজুকলতা, মারাত্মক সুন্দর লাগে, ভীষণ মিষ্টি লাগে। আহা, মনটা শুধু বউ বউ করে। না জানি হুট করে কেউ ভরা মজলিসে বউ পাগলা ডেকে বসে।
নৈশভোজের জন্য রান্নাবান্নার কাজে শাশুড়িকে সাহায্য করে নিজ রুমে প্রবেশ করতেই বিছানার উপর রাইফের ভাঁজ করা কাপড় চোপড়গুলো দেখে খানিক অবাকই হলো মীরা। অফিস হতে এই তো এলেন একটু আগে, এখনই আবার এসব বের করছেন কেন? হাতে ধরে রাখা সাদা রঙের কফি মগটা ছোট ছোট কদমে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতে থাকা রাইফের পাশে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করলো সে, সক্ষম হলো। মীরার অস্তিত্ব বুঝতে পেরে পিছু ফিরে তাকালো রাইফ। মীরা কফি মগটা রাইফের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক স্বরে শুধালো। কোথাও যাবেন? মীরার হাতে ধরে রাখা কফি পূর্ণ মগটা রাইফ হাতে নিয়ে বিছানায় বসলো। মীরার প্রশ্ন শুনেও আমলে নিল না সে। কফির কাপে ছোট্ট চুমুক দিয়ে তৃপ্তিদায়ক অনুভূতি মুখে ফুটিয়ে বলল, 10-এ 10 কি কফি। ভালো লেগেছে? না। পূর্ণ রেটিং পেয়ে খুশি হওয়া মীরার রাইফের মুখে নাবাচক উত্তর শুনে আগডুম বাগডুম করা মনটা ফোটা বেলুনের মতো চুপসে গেল। কণ্ঠ কিঞ্চিত উঁচু করে শুধালো, তাহলে 10-এ 10 হয় কিভাবে? তৃপ্তি সহকারে কফির পরিপূর্ণ স্বাদ গ্রহণ করা রাইফের ঝটপট জবাব। তুমি লজ্জা পাও যেভাবে। লজ্জাজনক কোনো কাজ না করে শুধুমাত্র কথার জালে ফাঁসিয়ে মীরাকে ফের লজ্জায় ফেলল রাইফ। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে থাকা মিরাজ ঘুরে দাঁড়ালো রাইফের থেকে। ঠোঁটের কোণে ফুটে ওঠা মৃদু হাসি লুকাতে এগিয়ে গেল আলমারির সামনে। শুধু শুধু এটা সেটা নাড়াচাড়া করে কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে শুধালো, আপনি কি কোনোদিনও সোজা কথা বলবেন না? বিছানায় বসে থাকা রাইফ উঁচু করে রাখা বালিশে হেলান দিল আরামের খোঁজে। কণ্ঠে জোর দিয়ে বলল, অবশ্যই বলবো। এখনই শুনতে চাও নাকি পরে? মীরা মনে মনে আগ্রহ প্রকাশ করলো। এই কদিনে তো খুব বেশি একটা সোজা কথা বলেননি, আজ যখন বলতে চাচ্ছে তখন শুনতে আর দেরি কিসের? ঝটপট জবাব দিল সে। এখনই? মীরা স্পষ্ট জবাব শুনেও রাইফ আরেকবার নিশ্চিত হতে প্রশ্ন করলো, এখনই? হ্যাঁ এখনই। রাইফ উপর নিচে ঘাড় নাড়িয়ে পাশের জায়গাটুকু ইশারা করে বলল, এদিকে আসো। দূর থেকে ভুলভাল শুনে ফের দোষ দিবা আমার। আলমারি কপাট বন্ধ করে ছোট ছোট পা ফেলে রাইফের সামনে এসে দাঁড়ালো মীরা। মীরার আগাগোড়া পরখ করে রাইফ কিছু বলল না, শান্ত চোখে তাকিয়ে রইল শুধু। মীরা যেন বুঝতে পারলো রাইফের তীক্ষ্ণ নজরে ধমকে বলা উচ্চ কথাটুকু। রাইফের বাম দিকে ফাঁকা জায়গাটুকুতে বসে নীরবে নিজের অবস্থান জানান দিল। ডান হাতে মগ ধরে রাখা রাইফ পিঠ টান টান করে সোজা হয়ে বসল। কাছাকাছি এসে দুজনের মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে দিল। মুহূর্তের মাঝে পেশিবহুল বাম হাতটা দিয়ে জড়িয়ে নিল সহধর্মিণীকে। ঘাড় ঘুরিয়ে মীরার মায়াবী মুখশ্রীতে গভীরভাবে তাকালো। এই মেয়েটার মায়া ভরা মুখটাতে রাইফ যতবার তাকায় ততবারই তার বক্ষ পিঞ্জর ছলৎ করে ওঠে। এই তো গুনে গুনে 10 দিন আগে মীরাকে ঘরে তুলে এনেছে সে, নতুন পরিচয়ে। চাইলেই প্রথম দিনেই স্বামীর অধিকারটুকু আদায় করে নিতে পারত রাইফ, কিন্তু সুখকর মুহূর্তগুলোর একতরফা অনুভূতি নিতে ইচ্ছুক নয় সে। এত তাড়াহুড়া নেই রাইফের মাঝে। জীবনে 29টা বসন্ত যেখানে মীরাহীন ছিল, সেখানে আর কয়েকটা দিন সময় নিলে মন্দ কি? এই কয়দিনে না হয় ভাবচুমুক দুজনের প্রেম হোক, প্রেমালিঙ্গন হোক। মীরার প্রতি যেমন রাইফের টান, তার প্রতিও মীরার টান তৈরি করা আবশ্যক লেগেছে রাইফেল। অবশ্য যথেষ্ট সফলও হয়েছে সে। গতকাল অর্থাৎ দুর্ঘটনার সময় মীরার মুখশ্রী হতে কণ্ঠনালীতে নিজের জন্য যে আতঙ্কিত রূপ দেখেছে সে, তাতেই প্রকাশ পায় মীরার অস্তিত্ব জুড়ে এখন শুধুই রাইফের বসবাস। রাইফের প্রতি ভালোবাসা কিংবা ভালো লাগা সমূহ ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়েটা সহজে প্রকাশ করতে পারে না শুধু। এই যে এক বাহুতে আবদ্ধ হয়ে যাচ্ছে মেয়েটা, চাইলেই রাইফ এক লহমায় পুরোপুরি নিজের করে নিতে সক্ষম। কিন্তু মীরার অনুভূতিগুলো এতে ফিকে হতে পারে কিছুটা। এক বিন্দুও ফিকে হতে দিতে ইচ্ছুক নয় সে। সঠিক ক্ষণ যে খুব নিকটে তা রাইফ জানে। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছে, সেখানে অসুস্থ মীরা অসুস্থ হয়ে ওঠা পর্যন্ত আরেকটু অপেক্ষা করাই যায়। সেই পর্যন্ত না হয় ছুটিয়ে প্রেমই করুক দুজনে। পেছন দিয়ে আগলে রাখা রাইফের হাতটা মীরার পিঠের ক্ষততে হালকা করে ছুঁয়ে দিল। শান্ত স্বরে মোলায়েম কণ্ঠে শুধালো, ব্যথা আছে? মীরা উপর নিচ মাথা নাড়ল শুধু। রাইফের এই সামান্য স্পর্শ মীরার শিরা উপশিরায় শিহরণ জাগায়। কেঁপে তুলে ক্ষণে ক্ষণে রাইফের হাতের কফি মগটা পাশের টেবিলে রাখলো। পুরুষালী ভরাট কণ্ঠটা শীতল কণ্ঠে শুধালো, মীরা, একা থাকতে পারবা না?
হঠাৎ রাইফের এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করলো মীরা। প্রশ্ন জবাব না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন? একা কেন থাকবো? এমার্জেন্সি অফিসিয়াল কাজ পড়ে গেছে মীরা। 4 দিনের জন্য ঢাকা যেতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। জরুরি না হলে এই অবস্থায় তোমাকে এইভাবে রেখে যেতাম না। উত্তর শুনে মীরা রাইফেল এতক্ষণ ধরে আলমারি থেকে কাপড় চোপড় বের করার ব্যাপারটা বুঝলো, সাথে একা থাকতে বলা কথাটাও। শরীর যেমন মীরার খারাপ, তেমন রাইফেলও তো খারাপ। লোকটির মাথার পেছনে পাওয়া আঘাতটা যে অনেকাংশে ফুলে জখম হয়েছে, নীলচে বর্ণ ধারণ করেছে পুরোটাই। মীরা মিনমিন করে প্রশ্নসূচকে বলল, শুধু আমার কথা চিন্তা করছেন, আপনার কথা ভাবছেন না কেন? আপনার শরীরটাও তো ভালো না। এই অবস্থায় আপনার যাওয়াটা উচিত হবে না। মীরার কথায় স্পষ্ট রূপে রাইফের জন্য উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে। ক্ষণিকের মাঝেই ভালো লাগায় আবেশে ছড়িয়ে গেল রাইফের হৃদয় জুড়ে। ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটিয়ে শুধালো। চিন্তা হচ্ছে? সাথে সাথেই মীরার নিঃসংকোচ দ্বিধাহীন জবাব। হুম। অর্ধাঙ্গিনীর এই ছোট জবাবে রাইফের মুখের মুচকি হাসি বিস্তৃত হলো। জড়িয়ে ধরে রাখা হাতটা দিয়ে নিজের কাছে আরেকটু চেপে নিল। দীঘল কালো কেশ রাশিগুলো লম্বা বেনি করে রাখা মীরার মাথায় ছোট্ট করে চুমু এঁকে দিল রাইফ। গাঢ় কণ্ঠে বলল, ভালো লাগছে, সত্যিই ভীষণ ভালো লাগছে। আমার জন্য চিন্তা করার মানুষ বেড়েছে। 1 থেকে আজ 2 হয়েছে। 10টার বাস নৈশভোজ সেরে গন্তব্যের উদ্দেশ্যে তৈরি হয়েছে রাইফ। কালো রঙের টি শার্টের সাথে জিন্স পরেছে লম্বা চড়া পুরুষটি। শেষ সময়ে নিত্যদিনের ব্যবহৃত পারফিউমটা দিয়ে নিল। পানি ভর্তি ছোট্ট মামপটটা এনে রাইফের ব্যাগে দিয়ে দিল মীরা। রাইফ এগিয়ে এলো তার দিকে। কেন যেন আজ মীরাকে রেখে যেতে ইচ্ছে করছে না রাইফের। কলিগরা সাথে না থাকলে নিশ্চিত সাথে করেই নিয়ে যেত। পিছু ফিরে রাইফকে দেখে পড়ল মীরা। চার্জার আর পাওয়ার ব্যাংক এই সাইডে, মেডিসিন এখানে, পানির মামপট এখানে। আর তুমি কোথায়? রাইফের মুখে হুটহাট অন্যদিকে মোড় ঘুরিয়ে বলা কথাটা শুনে মীরা স্তব্ধ হয়ে গেল। তবে ঘাবড়ালো না। এতক্ষণ বসে থাকা মীরা উঠে দাঁড়ালো। এতদিনে গুটিয়ে থাকা মীরা সাহসিকতার পরিচয় দিয়ে এক পা এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকা রাইফের বুকের বাঁ পাশে কোমল হাতটা রাখলো। রাইফের তীক্ষ্ণ চোখে চোখ রাখতে চেয়েও পারল না। খুব নিকটে দাঁড়িয়ে থাকা সুপুরুষটির গলায় দৃষ্টি আবদ্ধ করে নিচু আওয়াজে বলল, এখানে আমি আছি, ঠিক এখানে। খুব যত্নে সাবধানে যাবেন। এখানে রাখা আমিটাকে যেভাবে পাঠাচ্ছি সেভাবেই ফেরত আনবেন। রাইফ অবাক হলো অনেক। ভেবেছিল হয়তো এবারও তার থেকে পালাতে চাইবে মীরা, কিন্তু ভুল প্রমাণিত করে কি দারুণ কয়েকটা বাক্য উচ্চারিত করলো। রাইফ বুকে রাখা মীরার ক্ষত হাতটা আলতো করে নিজের হাতে নিল সতর্কতার সহিত। ছোট করে অধরে স্পর্শ দিতে ভুলল না। একবার দিয়ে কেন যেন মনটা ভরল না রাইফের। পুনরায় অধর ছুঁয়ে চুম্বন এঁকে দিল মীরার হাতের উল্টো পিঠে। নিচু করে রাখা মীরার মুখ আরও নিচু হয়েছে রাইফের ক্ষুদ্র সংস্পর্শে। অপর ব্যক্তিটির উপর শুধু নিজের অবস্থান দৃঢ় করলে তো হবে না, নিজের উপর অপর ব্যক্তিটির অবস্থানও দৃঢ় করার সুযোগ দিতে হবে। রাইফু ঠিক তাই করলো। একত্রিত করা দুজনের হাত দুটোর মধ্যে উপরে রয়েছে মূলত মীরার হাত। সুকৌশলে ধরে রাখা মীরার হাতটা হালকা ঘুরিয়ে রাইফ নিজের হাতের উল্টো পিঠ উপরে রাখলো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার প্রতিক্রিয়া দেখার জন্য। ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করা মীরা তৈতগতিতে সচকিত দৃষ্টিতে তাকালো রাইফের পানে। সেকেন্ডের ব্যবধানে নজর সরিয়েও নিল সে। রাইফের এমন কাজের অর্থ বুঝতে সময় লাগলো না বুদ্ধিমতী মীরার। পরবর্তী সময়ের কথা চিন্তা করে ঘামতে শুরু করলো। হৃদস্পন্দন স্বাভাবিক থেকে ক্রমশ অস্বাভাবিক হতে শুরু করলো। সময় গড়ালো মিনিট খানেক। রাইফ একইভাবে নিজের হাতের উল্টো পিঠ উপরে রেখে নিষ্পলক চোখে তাকিয়ে। রাইফের সারা শব্দ আশা করেছিল মীরা, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে মুখাবয়ব উপরে তুলল। সম্পূর্ণ দৃষ্টি দিল অনড়ভাবে দাঁড়িয়ে থাকা রাইফের উজ্জ্বল শ্যামবর্ণের মুখাবয়বে। এক নিমেষেই বুঝতে পারল আজ আর কোনোভাবেই রক্ষা নেই লোকটির থেকে। রাইফ যতটা অস্বাভাবিক, মীরা তার সম্পূর্ণ বিপরীত। এক আকাশ পরিমাণ লজ্জা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে তাকে। রাইফের ঘায়াল করা চাহনি ভেদ করে কিছুতেই আগাতে পারছে না পরবর্তী পদক্ষেপের জন্য। শুষ্ক ওষ্ঠজোড়া জিহ্বার ডগা সাহায্যে ভিজিয়ে বাম হাতটা ঊর্ধ্বে তুলল সে।
ধীরে ধীরে কোমল হাতটা রাইফের চক্ষুদ্বয়ের উপর রাখলো, নিজেকে আড়াল করলো রাইফের নিষ্পলক চাহনি হতে। রাইফের হাতে আবদ্ধ হওয়া ডান হাতটা টেনে আনলো নিজের কাছে, কাপা কাপা গোলাপি অধর ছুঁয়ে দিল পুরুষালী হাতের উল্টো পিঠে। তাৎক্ষণিক এক প্রশস্ত হাসি ফুটল রাইফের ঠোঁটে। লজ্জায় পালিয়ে যাবে মীরা, এমন সময় তাড়াহুড়া করে বলে উঠল সে। আরেকবার মীরা, আরেকবার প্লিজ, শুধু একবার। বুকের ভিতর ডামাডোল বাজতে থাকা মীরা থমকে গেল। রাইফের এমন আকুতি ভরা কণ্ঠে পিঠের শির দ্বারা শীতল স্রোত বয়ে গেল। এবার আর ঠোঁট কাঁপছে না মীরার। রাইফের চোখের উপর ধরে রাখা হাত থেকে শুরু করে পুরো শরীর কাঁপছে। এমন অনুভূতি যেন আজ মীরাকে অবশ করে তুলেছে। এর থেকে যত দ্রুত সম্ভব রেহাই পাওয়া উচিত। দেরি করলো না মীরা। রাইফের হাতে পুনরায় অধর ছোঁয়াতেই মুখ এগিয়ে আনবে এমন সময় উচ্চস্বরে রাইফকে ডেকে ওঠা রাজা বেগমের কণ্ঠস্বর ভেসে আসলো। চমকে উঠল মীরা, দ্রুততার সহিত হাত ছাড়িয়ে নিয়ে পিছু ফিরে বদ্ধ দরজার দিকে তাকালো। রাইফের হাস্যজ্জ্বল মুখ হতে হাসি উড়ে গেল মায়ের আচানক ডাকে। হতাশ গলায় রাতের দাঁত চিবিয়ে পড়ল। ডাকার আর সময় পাইলা না আম্মা, এমনিতেই লেট লতিফ হয়ে পড়ে আছি। তোমার পুত্রবধূর কাছ থেকে একটু তো আদর যত্ন নিতে দাও। এতক্ষণে লজ্জা মিশ্রিত অনুভূতি পূর্ণ মীরা শব্দ করে হেসে দিল রাইফের মৃদু আওয়াজে বলা কথাগুলো শুনে। ধীরে ধীরে সে হাসি বিস্তর হলো। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পরেও নিয়ন্ত্রণে আনতে পারছে না বাঁধ ভাঙা হাসিটুকু। রাইফ শান্ত এবং স্থির বিছানায় রাখা ব্যাগটা কাঁধে নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে মীরা হাস্যোজ্জ্বল মুখে টুক করে অধর ছোঁয়ালো আচমকা। মিষ্টি চুম্বনে সিক্ত করলো মীরার গোলাপি আভাযুক্ত ফর্সা গাল। পরপর কেটে গেছে 3 দিন। 2 দিন হলো স্বামী এবং শাশুড়ির অনুমতিতে আপনিরে ফিরে এসেছে মীরা। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে শওকত রহমান যেন এক টুকরো চাঁদ হাতে পেয়েছেন। চোখের আড়াল হতেই দিচ্ছেন না কিছুতেই। একটু এদিক সেদিক গেলেই রাশভারী বয়োজ্যেষ্ঠ লোকটা আম্মাজান আম্মাজান, কই গেল আমার আম্মাজান বলেই ডেকে ওঠেন। এই তো কিছুক্ষণ আগে শাশুড়িকে এক পলক দেখতে 5 তলায় গিয়েছিল মীরা। তার অনুপস্থিতিতে পুরো বাসা শুদ্ধ খুঁজে বেরিয়েছেন তিনি। স্বামীর এমন কার্যকলাপে বিরক্ত হয়ে খাদিজা বেগম যখন বললেন মীরা উপরে গেছে, তখনই ক্ষান্ত হয়েছেন। মসজিদ হতে মাগরিবের সালাত আদায় করে বাসায় ফিরে শওকত রহমান উকি দিলেন মেয়ের রুমে। দরজা খোলা, তাই আর নক করার প্রয়োজন বোধ করলেন না। বিছানা মাঝ বরাবর বসে আছে মীরা। তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো শাড়ি, সুতি, জামদানি, টাঙ্গারি শাড়ি বেশি। বেশিরভাগ শাড়ির রং সাদা, সবুজ কিংবা ঘিয়ে। মেয়েকে এক পলক দেখে শওকত রহমান গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করলেন। পিতার পরিচিত কণ্ঠস্বর গণ্যঘরে প্রবেশ করতেই নুইয়ে রাখা মাথাটা তুলে মীরার সামনে তাকালো। চোখে চোখ পড়তেই মিষ্টি একটা হাসি ছুড়ে দিল প্রাণপ্রিয় আব্বাজানের জন্য। সালাম বিনিময় করে আব্বাকে বসার ব্যবস্থা করে দিতে বিছানা হতে কিছু শাড়ি সরিয়ে এক পাশে রাখলো মীরা। রাশভারী প্রবীণ জ্ঞান সম্পন্ন মানুষটি মেয়ের কাছাকাছি এসে বসলেন। গাম্ভীর্যপূর্ণ চেহারায় সুন্দর একটা হাসি ফুটিয়ে বললেন, কি করছে আমার আম্মাজান? দাদিজানের শাড়িগুলো গোছাচ্ছি আব্বাজান, অনেক দিন তোলা ছিল, আজ রোদে দিয়েছিলাম, ভাঁজ করা শেষ হলেই আলমারিতে রাখবো। রেখে আর কি হবে, আম্মাজানের অনুপস্থিতিতে এগুলো সব তো আপনারই, সাথে নিয়ে যাবেন, মাঝে মাঝে পরবেন। মীরার মুখে মিঠে হাসিটা ফুটে উঠল আবারও। শুধু শাড়ি কেন, বেঁচে থাকাকালীন পুরো মানুষটাই যে তার ছিল। হাসির আড়ালে চাপা দীর্ঘশ্বাসটা বুকের মাঝেই চেপে রেখে হালকা বেগুনি রঙের একটা শাড়ি নাকের কাছে নিয়ে আখি পল্লব বন্ধ করে লম্বা একটা শ্বাস গ্রহণ করলো মীরা। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করলো নূরজাহান বেগমের শরীরে মমতাময়ী ঘ্রাণ। শাড়িটা শওকত রহমানের হাতে দিয়ে হাসি হাসি মুখে বলল মীরা, দাদিজান আমাদের সাথেই আছে, তাই না আব্বাজান? এই যে দেখেন কত গভীর ঘ্রাণ, এখনো ঠিক আগের মতোই। শওকত রহমানের আদলখানে মলিন হলো কিছুটা। নিজের মেয়ের মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেলেও মায়ের শূন্য স্থান যে কখনোই পূরণ হবার নয়। সময়ের তালে তালে বয়স বাড়লেও মাতৃস্নেহের জন্য তার মন কাঁদে মাঝে মাঝেই। ভেতরের হাহাকারটা আড়াল করলেন মীরার থেকে। শাড়িটা আলতো হাতে ছুঁয়ে বুকে চেপে ধরলেন। মায়ের স্নেহময় কোলটাকে অনুভব করলেন সঙ্গোপনে। অনেকগুলো ভাঁজ করা শাড়ি থেকে গাঢ় সবুজ কালো রঙের সংমিশ্রণে সুতোর বুননে কারুকার্য খচিত জামদানি শাড়িটা হাতে নিলেন। মীরার ন্যায় তিনিও নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলেন। আগের থেকে কমে গেলেও মায়ের সেই পরিচিত ঘ্রাণ ঠিকই বুঝতে সক্ষম হলেন তিনি। আম্মাজান,
শাড়ি ভাঁজ করতে থাকা মীরা ব্যস্ত হাত থেমে গেল বাবার ডাকে। শাড়িতে নিবদ্ধ থাকা নজরও ঘুরে গেল আব্বাজানের দিকে। চোখে চোখ পড়তেই শওকত রহমান একগাল হেসে বললেন, নেন, এই শাড়িটা আলাদা করে রাখেন, সময় করে একদিন পরবেন, ভালো লাগবে। মীরা হাসি মুখে বাবার হাত থেকে শাড়িটা নিল। শওকত রহমান আরও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তবেই প্রস্থান করলেন রুম হতে। মধ্যরাত্রি, পিনপতন নীরবতার চারিদিকে। গভীর ঘুমে আচ্ছন্ন মীরার ঘুম ভাঙল আকস্মিক কলিং বেলের উচ্চ শব্দে। একবারই বেজেছে। কে আসলো এত রাতে? গভীর ঘুম ভাঙার ফলে বিরক্তির সহিত চিন্তার সূক্ষ্ম ভাঁজও ফুটে উঠেছে কপালে। কান খাড়া করে আরেকবার কলিং বেলের শব্দের জন্য অপেক্ষা করতে থাকলো মীরা। না, আর বাচ্চা না। মুখ অবধি জড়িয়ে রাখা কাঁথাটা মাথা অবধি টেনে চোখ মুখ ঢেকে নিল। নয়নজোড়া বন্ধ করে যখনই ঘুমের জন্য প্রস্তুতি নিয়েছে তখনই পুনরায় উচ্চ আওয়াজে কলিং বেল বেজে উঠল পরপর 2 বার। ধরফর করে উঠল মীরা। পাশ হতে মুঠোফোনটা হাতে নিয়ে দেখলো রাত 1টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। আম্মা কিংবা আব্বাজানকে ডেকে তুলে দেখা উচিত কে এসেছে। চোখ কচলে ঠান্ডা ফ্লোরে পা রাখলো গমনের উদ্দেশ্যে। 3তলা সদর দরজার সামনে অস্থিরভাবে পায়চারি করছে রাইফ। শুধু বাহিরটাই তার অস্থির না, সেই সাথে ভেতরটাও তুফানের ন্যায় অস্থির। অফিসিয়াল কাজে 4 দিনের জন্য ঢাকা গেলেও আগেভাগে কাজ শেষ হওয়াতে 3 দিনের মাথাতেই বাসায় ব্যাক করেছে সে। অনেক রাতে ফিরেছে বলে আর ফোন করে জানায়নি মীরাকে। জার্নি করে এসেছে, একেবারে সকালেই না হয় দেখা করবে। কিন্তু বিপত্তি ঘটল ঘুমাতে গিয়ে। এপাশ ওপাশ করেও রাইফ ঘুমাতে পারছিল না কিছুতেই। মীরাকে স্মরণ হচ্ছিল বারবার। ঘুরতে ঘন্টার কাঁটা যখন 12টার ঘরে আর মিনিটের কাঁটা 45-এ, রাত্রি 12টা বেজে 45 মিনিট। এখন মীরাকে আনতে যাওয়া উপযুক্ত সময় না। 7 পথ ভেবে বেপরোয়া মনটাকে যা খুশি তাই বুঝ দিয়ে নাকে মুখে বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টারত রাইফ পুনরায় ব্যর্থ হলো। না, থাকা যাচ্ছে না নিদ্রাহীনভাবে শুয়ে থাকতে। পিঠের টানটানে ব্যথা করছে তার। সোজা উঠে বসলো সে। এভাবে নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানেই দেখছে না রাইফ। নিজের বউ, নিজের শ্বশুর বাড়ি। রাত আর বিরাত আছে নাকি? যখন মন চায় তখনই যেতে পারবে। সেই মুহূর্তে কি হলো কে জানে। হাগা মাথা আর কিছুই ভাবেনি রাইফ। ফটাফট উঠে লম্বালম্বি চেক সাদা কালো টি শার্ট গায়ে জড়িয়ে ছুটে এসেছে শ্বশুরবাড়ি 3তলা সদর দরজায়। এখানে আসার পরপরই মনে হয়েছিল বিশাল একটা ভুল কাজ করে ফেলেছে সে। ফোনটার সাথে আনা উচিত ছিল। ফোনটার সাথে থাকলেই হবে, আর ঘর শুদ্ধ মানুষকে কলিং বেল চেপে জাগাতে হতো না। একটা কল করেই মীরাকে ফুরুত করে বেরিয়ে আনা যেত। থাক ওসব, এসে যখন পড়েছে তখন আর ফিরে যাবে না সে। মুখে সাথে নিয়েই যাবে। একবার কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকা রাইফ অধৈর্য হয়েছিল কারো সারা শব্দ না পেয়ে। কত ঘুমায় রে বাবা। 3 জন মানুষের একজনও তো সজাগ পাচ্ছে না। ধৈর্য আর বাঁধ মানেনি তার। পরপর 2 বার কলিং বেলে সুইচ চেপেই ক্ষান্ত হলো সে। সেকেন্ড 10 মাঝে অবশেষে রাইফের ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়ে দরজা খুলেন খাদিজা বেগম। ঘুমকাতুরে মধ্যবয়সী মহিলার চোখে মুখে বিস্ময়ের ছাপ। রাইফকে দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে দরজা থেকে সরে গিয়ে বললেন, এত রাতে রাইফ, আসো ভেতরে আসো। কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়েছেই, অবশ্যই হয়েছে, কেন হবে না? নতুন বউ ছাড়া এই রাইফেল অসুবিধা তো হবেই। এটাই স্বাভাবিক। উল্টো অসুবিধা না হওয়াটাই অস্বাভাবিক। রাইফ অগ্রসর হলো, প্রবেশ করলো বাসার ভেতর। মীরা রুমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আম্মা, অসুবিধা একটু হয়েছে। মীরা কই? প্রশ্নটা করে বুঝতে পারলো প্রশ্নটা করা উচিত হয়নি। মীরা এত রাতে কোথায় আর থাকবে? স্বামীকে অঙ্গার করে 2 চোখে ঘুম কেড়ে নিয়ে নিজে আরামে ঘুমাচ্ছে নিশ্চয়ই। ছটফট করতে থাকা রাইফের মতিগতি বোঝার চেষ্টা করছেন খাদিজা বেগম। এতদিন হলো জামাতা হয়েছে, সেটার এমন আচরণ যে আজকেই প্রথম। কেমন যেন অদ্ভুত আচরণ। দাঁড়িয়ে আছো কেন? বসো। কখন এসছো ঢাকা থেকে? এই তো একটু আগে। কথাটা বলেই উচ্চস্বরে মীরা নাম ধরে ডেকে উঠল রাইফ। তার ধৈর্য আর কুলালো না সত্যি। এতক্ষণে চলে আসার কথা। মীরা ঘুম কাতরে ঠিক আছে তাই বলে এতটা? রাইফের ডাক কি তার কানে যাচ্ছে না? আজব ব্যাপার স্যাপার। খাদিজা বেগম রাইফের এমন আচরণে কুলকিনারা পাচ্ছেন না কিছুতেই। অস্বস্তিমূলক ভঙ্গিতে শুধালেন, রাইফ বাবা, এত রাতে কোনো কিছুর কি দরকার? হ্যাঁ দরকার তো আম্মা, মীরাকে দরকার। একটু রেখে দেন না প্লিজ। এত লেট করেছে কেন আসতে? পরপর কয়েকবার কলিং বেলের শব্দ এবং শেষে নিজের নাম রাইফের কণ্ঠে শুনতেই মাত্রই ফ্লোরে পা রাখা মীরা কোনো রকমে লাইটটা জ্বালিয়ে থরফর করে দৌড়ে নিজ রুম হতে বাহির এসেছে। কিন্তু রাইফের মুখে মীরাকে দরকার কথাটা শুনে চলমান পদক্রম শ্লথ হলো। এভাবে কেউ শাশুড়িকে বলে নাকি যে তার মেয়েকে দরকার? দিন দিন লোকটা কেমন লাগামহীন হয়ে যাচ্ছে।
মায়ের সামনে রাইফের মুখে এমন কথায় লজ্জা পেল খানিক। স্বামীর ডাকে ততটা উৎসাহের সহিত ছুটে এসেছিল, ততটাই নিভে গেল রাইফের শেষ কথাটুকু শুনে। পায়ের আওয়াজে মীরার দিকে তাকালো রাইফ। পরিচিত সেই হাসিটা দিয়েই তাকিয়ে আছে সে, কিন্তু মীরার এমন রূপ তার জান কবজ করে নিল যেন। মোচড় দিল ছোট্ট বক্ষপিঞ্জর, চক্ষুদয় কোটর ছেড়ে বেরিয়ে আসবে যে কোনো সময়। অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঠোরজোড়া ফাঁক হয়েছে কিঞ্চিত। সবুজ রঙের শাড়িতেই মীরাকে সবুজ শ্যামল প্রকৃতির থেকেও যেন সুন্দর লাগছে রাইফের কাছে। ঘুম থেকে ওঠা মীরার ফোলা ফোলা তৈলাক্ত চোখ মুখ সদ্য বৃষ্টিতে ভেজা দুব্বা ঘাসের মতো স্নিগ্ধ লাগছে। রাইফেল নেশারও দৃষ্টি মীরাকে আড়ষ্ট করলো বেশ। লুটিকে ভুলে গেল নাকি এখানে তার শাশুড়িও আছে? মীরা নিজেই এগিয়ে এলো। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে নজর এদিক সেদিক ঘুরিয়ে শুধালো, কখন এসেছেন? মীরার রূপের মোহে আচ্ছন্ন হওয়া রাইফ যন্ত্রণায় জবাব দিল। অনেকক্ষণ। মীরা রাইফের এমন জবাবে এবার সত্যি বিপাকে পড়ল। ধ্যান ভাঙাতে এসে নিজেই রাইফের এমন নেশালোময় চাহনিতে কাবু হচ্ছে। খাদিজা বেগম মীরার দিকে তাকিয়ে রাইফকে ঘরে নিয়ে যেতে আদেশ করলেন। ব্যাস, ধ্যান ভাঙলো রাইফের। ঝটপট উঠে দাঁড়ালো সে। মীরার হাতটা খপ করে ধরে খাদিজা বেগমের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, মীরাকে নিতে আসলাম, নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না। এখন সব ঠিকঠাক আম্মা, ঘুমান। কথাটা বলেই মীরার দিকে তাকালো রাইফ। কণ্ঠস্বর কিছুটা চেপে মৃদু আওয়াজে বলল, কি দেখছো? আসো। কি করব বলো? তোমাকে ছাড়া ঘুম আসছিল না তো। দিন দিন কেমন বাজে অভ্যাসে পরিণত হচ্ছ। ভালো ভালো, এভাবেই থেকো। পরিবর্তন করার কিচ্ছু নেই একটু। খট করে শব্দ তুলে বন্ধ হলো সদর দরজা। খাদিজা বেগমের চোখে আড়াল হলো রাইফ এবং মীরা। মধ্যরাত্রে মেয়ে এবং মেয়ে জামাতার গমনপথ অনুসরণ করে বদ্ধ দরজাতে চেয়ে আছেন তিনি। হঠাৎ পেছন থেকে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলেন খাদিজা বেগম। এক কদম সরে গিয়ে পিছু ফিরে দেখলেন স্বামী শওকত রহমান দাঁড়িয়ে। সদ্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন বলে চোখ কচলে যাচ্ছেন বারংবার। লম্বা একটা হাই তুলে ঘুমের রেশ কাটিয়ে খাদিজা বেগম শুধালেন, এখানে কি করছে? ভয় পাইছি অনেক। যান ঘুমান। কে আসছে? রাইফ চলে গেছে, মীরাকে নিতে আসছিল। উৎকণ্ঠিত হলো শওকত রহমান। শুধালেন, এত রাতে কি হলো আবার? কিছু হয়নি, রাইফ আমাকে ঘুমাতে বলছে। আপনি ঘুমান, চলেন। কথা সমাপ্ত করে নিজস্ব রুমের দিকে হাঁটা ধরলেন খাদিজা বেগম। রাইফের পাগলামি তিনি ঠিকই বুঝতে পেরেছেন। মিটিমিটি হাসছেন। মেয়েকে যে সুপাত্রের হাতে দিতে পেরেছেন সেটা ভেবে খুশিও হলেন। স্ত্রীর কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে ওভাবে দাঁড়িয়ে আছেন শওকত রহমান। স্বামীর কোনো সারা শব্দ না পেয়ে পিছু ফিরলেন খাদিজা বেগম। কণ্ঠ উঁচু করে তাগাদা দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন। শুধু শুধু চিন্তা করছেন, কিচ্ছু হয়নি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মোজাইক করা সিঁড়ির ধাপগুলো একের পর এক ক্রমান্বয়ে গুটি গুটি পায়ে রাইফের পেছন পেছন অতিক্রম করছে মীরা। কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার ফলে মাথা কিছুটা ভার হয়ে আছে তার। টালমাটাল ঘুম কাতরে মীরা রাইফের সাথে পা মেলাতে সক্ষম হচ্ছে না, তাই পিছিয়ে গেল খানিকটা। অধৈর্য রাইফের পছন্দ হলো না মীরার ধীর গতিতে হাঁটা। নিজের পা দুটো থামালো, ঘাড় ঘুরিয়ে পিছিয়ে ফিরল। হঠাৎ রাইফের পা স্থির হওয়াতে নিচের দিকে তাকিয়ে সাবধানতার অবলম্বন করে হাঁটতে থাকা মীরা মাথা উঁচু করে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাইফের দিকে। লোকটি চোখ দুটো অন্যান্য দিনের তুলনায় আজ বেশ লালচে বর্ণ ধারণ করেছে। চৌকুশ চেহারাটাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। জার্নি এবং রাত জাগার ফল এটা। আচ্ছা, এটা মীরাবিহীন থাকার ফল বললে কি ভুল হবে? ভুল হলেও কিছুটা সঠিক তো হবে। এই যে রাইফের আগামীকাল ফেরার কথা থাকলেও আজকেই ফিরল, কারণ তো মীরাই। আবার ঘুমানোর জন্য বারবার চেষ্টারত রাইফ মধ্যরাত অবধি নির্ঘুম কাটালো, সেটা তো মীরার জন্যই। তবে হাত বাড়িয়ে মীরার কোমল একটা হাত মুঠোয় নিল রাইফ। নিজের সাথে তাল মিলিয়ে হাঁটতে এই পন্থায় উত্তম মনে হলো। অস্থির চিত্তে দ্রুত পদে হাঁটতে থাকা মানবটির সাথে মীরা তাল মেলাতে পারল না, তবুও পেছনেই পড়ে রইল। ধপাধপ বড় বড় কদমে হাঁটতে থাকা রাইফ মীরার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে। মাত্র শুকিয়ে আসতে শুরু করা হাতের ক্ষততে চাপ লাগায় মৃদু আর্তনাদ করে উঠল মীরা। দাঁড়ালো, মিনমিন করে বলল, আস্তে হাঁটুন না, হাতে ব্যথা পাচ্ছি তো। রাইফ থামলো। মীরার হাতের কথা তো একদমই ভুলেই গিয়েছিল সে। সাথে সাথে ছেড়ে দিল কোমল হাতটা। সরু দৃষ্টিতে সামনের রমণীকে এক নজর দেখে 3 সিঁড়ি পিছিয়ে গেল মীরাকে অতিক্রম করে। এতক্ষণ যাবৎ সামনে থাকা সুঠাম দেহি মানুষটা এখন ঠিক মীরার পেছনে ঠায় দাঁড়িয়ে। মীরার হাতের দিকে তাকিয়ে শান্ত গলায় শুধালো রাইফ, বেশি ব্যথা পেয়েছো? হুম, কিছুটা।
মীরার উত্তর দিতে দেরি, রাইফেল মীরাকে কোলে নিতে দেরি হলো না। মীরা কিছু বোঝার আগে আকস্মিক পাঁচকোলা করে ছোট্ট দেহটাকে শূন্যে তুলে নিয়েছে সে। রাইফেল হঠাৎ এমন কার্যে মীরার ছোট্ট হৃদয় কেঁপে উঠল। হতভম্ব হলো। পড়ে যাওয়ার ভয়ে দুই হাতে রাইফেল গলা আঁকড়ে ধরল। ভয় তো কাটলো, কিন্তু লজ্জা চাদর মারাত্মকভাবে জড়িয়ে নিল মীরাকে। সবুজ শাড়ি পরিহিত মীরার ঘুমকাতরে ফর্সা মুখাবয়বে ফুটে উঠল লজ্জা মিশ্রিত মুচকি হাসি। মুখ লুকালো রাইফেল থেকে। সুপুষ্টির গলার কাছে থাকা মীরার লাজুক মুখশ্রী নত হলো। থুতনি ঠেকল নিজের বুকে। রাইফকে শক্ত করে আঁকড়ে ধরে থাকা মীরার কাঁপা কাঁপা কণ্ঠে নিচু আওয়াজে শুধালো, কি করছেন? কি করছি? এভাবে কেউ কোলে নেয়? কেউ দেখে ফেললে কি হবে? কি আর হবে? যে দেখবে তার হিংসে হবে। খাওয়া দাওয়া করো না ঠিক মতো? এত পাতলা কেন তুমি? 30 কেজিও মনে হচ্ছে না। ঠোঁট ফুলিয়ে আদুরে কণ্ঠে বলল মীরা। গাল ফুলালো মীরা। সবসময় ওনার বাঁকা বাঁকা কথা। কোথায় 50 কেজি আর কোথায় 30। গুনে গুনে 20 কেজি ডিফারেন্স। লোকটা সব কিছু ভালো হলেও আইডিয়া ভালো না। 5 কেজি ডিফারেন্স হলে মানা যেত, তাই বলে এত? দ্রুত পায়ে হাঁটতে থাকা রাইফেল দুপা শ্লথ হলো পাঁচতলার দরজার সামনে এসে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে মীরা রাইফেল কোল হতে নামার জন্য একটু ছটফট করতেই রাইফ শক্ত করে চেপে নিল বুকের সাথে। চোখ রাঙালো। উসখুস করতে থাকা মীরা মুহূর্তেই দমে গেল। চুপটি করে রয়ে গেল ওভাবেই। নিজের বাসার দরজা খুলতে গিয়েও কি মনে করে আর খুলল না রাইফ। পা বাড়ালো ছাদের দিকে। রাইফের দিক পরিবর্তন মীরার চোখে পড়ল। রাইফের ভুল হচ্ছে ভেবে তড়িঘড়ি করে বলল, বাসার দরজায় আমরা, 5 তলায়, উপরে যাচ্ছেন কেন? মীরার প্রশ্ন শুনে রাইফ রহস্যময় একটা হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে বলল, তোমাকে মেরে ফেলতে। সত্যি? মীরার কণ্ঠে বিস্ময়ের ছাপ। এতক্ষণে ব্যস্ত পায়ে হাঁটতে থাকা রাইফ ধীর পায়ে হাঁটছে। একটু আগেও তার মাঝে যে পরিমাণ ব্যস্ততা ছিল তার এক বিন্দু ছিটে ফোটাও এখন নেই। এই পথ পাড়ি দেওয়ার নেই কোনো তাড়াহুড়াও। ধীরে ধীরে রাইফের হাসি দীর্ঘ হলো, তবু আগের নেই রহস্যময় ভাবেই বলল, সত্যি না হলে কি এমনি এমনি এত রাতে তোমাকে তুলে আনি? ভাবো মীরা, ভাবো। চিৎকার চেঁচামেচিও করতে পারো। বুদ্ধিমতী মীরা ঘাবড়ালো না। রাইফের রহস্যময় হাসিটাই অনুকরণ করে নিজের মুখে ফুটে তুলল। কণ্ঠ স্বাভাবিক রেখে আত্মবিশ্বাসের সাথে বলল, আচ্ছা, আপনি তাহলে পৃথিবীর প্রথম মানুষ যে কাউকে খুন করতে তাকেই কোলে করে নিয়ে যাচ্ছেন যেন হাতে ব্যথা না পায়। ব্যাপারটা ঘটে গেল না? সিঁড়ির এক একটা ধাপ অতিক্রম করা রাইফ মীরার বুদ্ধিদীপ্ত জবাবে পুনরায় মুচকি হাসল। মিটি মিটি হাসি ঠোঁটের কোণায় ফুটিয়ে বলল, প্রেমের মরায় মারব তোমায়, আমার স্পর্শে অথবা গাঢ় চুম্বনে। কাউকে মারার পূর্বে যেমন ছুরিতে শান দেয়া দরকার, বউকে প্রেমাশক্তি করতে কোলে নেওয়া জরুরি। বলতে পারো প্রথম ধাপ এটা, যেটাতে আমি পাশ করেছি অলরেডি। রাইফের কথা শুনে বিস্ফোরিত নেত্রে একদিনে তাকে মীরা। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে কেন এভাবে? বলে কি লোক এই ছিল তাহলে ওনার মনে? অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাওয়া মীরা যেন পলক ফেলতেও ভুলে গেল। একদিনে একই রকম ভাবে তাকিয়ে আছে সে। সম্মুখে তাকিয়ে থাকা রাইফ আর দৃষ্টিতে দেখলেও মীরার বিস্মিত মুখশ্রী। মেয়েটাকে লজ্জায় ফেলতে চায়নি সে। ভালো মানুষ সে, কিন্তু একমাত্র মীরাকে কাছে পেলেই কেমন খারাপ মানুষ হয়ে যায়। না না, এটাকে কি খারাপ বলা যায়? প্রেমিক পুরুষ শব্দটা বেশ মানায়। মীরার দিকে তাকালো রাইফ। এক ধেলে তাকিয়ে থাকা মেয়েটার ধ্যান ভাঙাতে দুই ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে ফু দিল মীরার গৌরবর্ণের মুখটাতে। কেঁপে উঠল মীরা। ধ্যান ভাঙালো, সাথে সাথে আখি পল্লব বন্ধ হলো। রাইফের গলা হালকা করে ধরে রাখা মীরার দুহাত আঁকড়ে ধরল শক্ত করে। একটা টু শব্দ করার সাহস পেল না আর। ছাদের দরজা খোলা। প্যান্টের পকেটে হতে চাবিটা বের করতে হলো না রাইফের। পা দিয়ে ধাক্কা দিয়ে ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে স্টিলের দরজাটা খুলল সে। ডান পা ভেতরে রেখে প্রবেশ করলো খোলা ছাদে। বিশাল আকাশের নিচে থাকা একজোড়া কপত কপতিকে মুক্ত হাওয়া এসে আলিঙ্গন করলো সাথে সাথেই। সামনে হাঁটতে থাকা রাইফ কি মনে করে পিছু ঘুরল। পুনরায় দরজার কাছে এসে আদেশের স্বরে বলল, সিটকিনিটা লাগিয়ে দাও তো মীরা। হুম। সিটকিনিটা লাগাও। হুটহাট কেউ এসে ডিস্টার্ব করুক সেটা আমার পছন্দ না। লাগাও। শেষ কথাটা কিছুটা জোর দিয়ে ধমকের সুরে বলল সে। রাইফের মৃদু ধমকে দ্বিতীয় দফা প্রশ্ন করার সুযোগ পেল না মীরা। গলা থেকে হাত নামিয়ে রাইফের কথা মতো দরজার সিটকিনি লাগিয়ে দিল। রাইফা আর দেরি করলো না। পুনরায় ঘুরে রেলিং এর কাছে এসে দাঁড়ালো। কোলে থাকা মীরাকে পা ঝুলিয়ে বসিয়ে দিল ইট সিমেন্টের তৈরি সরু রেলিং এর উপর।
পড়ে যেন না যায় সেজন্য পুরুষালী দুহাত আঁকড়ে ধরে রাখলো মীরার ফিনফিনে কোমর। শীতল হাওয়া বইছে প্রকৃতিতে। আকাশে আজ রুটিনে জলজলে গোলাকৃতির চারটা নেই। নক্ষত্ররাজিতে ভরে আছে সমগ্র আকাশ। সোনালি আলোয় ঝিলমিল করছে। আজ অনেকদিন পর আসমান ভরা নক্ষত্রপুঞ্জের মেলা দেখে বিমোহিত হলো মীরা। রাইফের দুহাতে আঁকড়ে থাকা মীরা ব্যস্ত চাঁদহীন তারায় ভরা আকাশ দেখতে এবং তার সম্মুখে দাঁড়িয়ে থাকা মানব ব্যস্ত নিজের জীবন রাঙিয়ে দেওয়া রমণীকে দেখতে। রাতে নিকোষ কালো আধার আর আধার নেই। চারিপাশে কৃত্রিম আলোতে মীরার মুখ রাইফের কাছে স্পষ্ট দৃশ্যমান। আবছা আলোয় একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে মীরার সমগ্র আদল জুড়ে। বিমোহিত রাইফ আরও এক ধাপ এগিয়ে গেল। কোমর থেকে এক হাত সরিয়ে মীরার খোপা করা চুলের পেছনে হাত রাখল। খোপায় গুজে দেওয়া সরু কাঠিটা আলতো করে টান দিতেই ঝরঝর করে দীঘল কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে কোমরের নিচে দুলতে লাগলো। আকাশ দেখতে থাকা মীরা রাইফের এমন কার্যে ঊর্ধ্ব হতে নজর সরিয়ে নিল। দৃষ্টি নিবদ্ধ করলো রাইফের মুখে। না আছে ছাদের আলো আর না আছে ঝলমলে সূর্যের আলো। আশেপাশের ওই কৃত্রিম আলোর ছিটে ফোটাও মীরার মুখে খুব বেশি পড়েনি। তবু রাইফ মুগ্ধ নজরে দেখেই যাচ্ছে সামনে খোলা চুলে বসা রমণীকে। পলক পড়ছে না রাইফের। গম্ভীর মুখাবয়বে নেই সচরাচর ফুটে থাকা মুচকে হাসিটাও। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুপুরুষটি শান্ত আচর মীরাকে সংকুচিত করলো বেশ। আবারও রাইফেল এমন চাহিদে মীরার বুক ধক করে উঠল। এই মুগ্ধ নজর, এই থমথমে গাম্ভীর্যপূর্ণ মুখ খুব সচরাচর দেখা যায় না লোকটির। আর যখন দেখা যায় তখন মীরাকে নিজের করে নিতে এক পা পিছু হয় না, যা মীরা এতদিনে প্রমাণ পেয়েছে বেশ কয়েকবার। অপলক দৃষ্টি ভস্য হওয়া মীরা কাচুমাচু ভঙ্গিতে বলল, কি দেখছেন? শান্ত গম্ভীর পুরুষটার শীতল কণ্ঠের জবাব। গম্ভীর্যপূর্ণ রাইফের ঠোঁটের কোনায় ঈষৎ হাসি ফুটল, যা মীরা দৃষ্টিগোচর হলো না। শীতলতর হলো রাইফের কণ্ঠ। বলল, তুমি আমার এমন এক চাওয়া পাওয়া যার শেষ নেই, যার সমাপ্তি বলতে কিচ্ছু নেই। তোমাকে আমি যতবার দেখি প্রতিবার নবরূপে আবিষ্কার করি। একবার দেখি, বারবার দেখি, হাজারবার দেখি, দেখতেই থাকি। এতবার দেখি তবুও মুগ্ধতা শেষ হয় না। তোমাকে দেখার সাহায্যে আমার কিছুতেই মিটে না। আমরা রাইফ কিঞ্চিত মাথা ঝুঁকে রাইফের বুকের উপর দৃষ্টি রেখে এক একটা উচ্চারিত বাক্যে নিগুড় অর্থ অনুধাবন করছে মীরা। কোমর থেকে হাত সরিয়ে এবার মীরার গালে হাত রাখলো রাইফ। মীরার কান গলা উভয় স্পর্শ করেছে রাইফের আঙ্গুলগুলো। মীরার নরম গালের উপর রাখা বৃদ্ধাঙ্গুল আলতোভাবে ঘুষিয়ে দিল বেশ কয়েকবার। 40 সেকেন্ডের সময় ব্যবধানে নীরবতা ছেদ করে রাইফ পুনরায় বলল, তুমি আমার রোজকার নেশা হয়ে যাচ্ছ মীরা। তোমাকে দেখার নেশা, কাছে পাওয়ার তীব্র নেশা দিনকে দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বুঝলে মীরা? অর্থপূর্ণ কথাগুলো উপলব্ধি করলো মীরা। মুখ ফুটে দুই একটা শব্দ উচ্চারণ করতে চেয়েও ব্যর্থ হলো। এক একটা কথা আর ক্রমাগত রাইফের বৃদ্ধাঙ্গুলের স্পর্শ নাজেহাল করে তুলছে মীরাকে। শক্তিহীন হচ্ছে পুরো দেহ। দুজনের মাঝের ফাঁকা জায়গাটুকুর ব্যবধান কমালো রাইফ। এগিয়ে এলো মীরার দিকে। লজ্জায় নুয়ে যাওয়া মীরার গোলাপি আভা ফুটে ওঠা মুখটার থুতনিতে হাত রাখলো। ধীরে ধীরে ঊর্ধ্বে তুলে ডেকে তুলল, মীরা। নুয়ে রাখা মুখ তো মীরার উপরে উঠেছে, কিন্তু ঝুঁকে রাখা দৃষ্টি রাইফের চোখে চোখ রাখতে পারল না। এ কেমন অনুভূতির জালে ফেসে গেল মীরা। রাইফের ডাকে জবাবটুকু দিতে পর্যন্ত পারছে না। রাইফ জানে মীরা পুরোপুরি ঘায়েল হয়েছে। দ্বিতীয় ধাপও তার আওতাধীন। তবুও শেষ সময় স্বামীর দায়িত্ব থেকে ফিসফিস করে শুধালো, আজ আমার হবা মীরা, পুরোপুরি আমার। রাইফের মৃদু আওয়াজে বলা কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে বদ্ধ চোখ আরো খিচে ভেতরে নিল মীরা। শুষ্ক অধর ভেজালো জিহ্বার সাহায্যে। শুকনো ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করলো মাত্র। রাইফের হাতের সাহায্যে ওপরে তুলে রাখা মুখশ্রী নুইয়ে নিল এক লহমায়। আজ সত্যি এই লোকটা মীরাকে মেরে ফেলার পায়তারা করেছে। মৌন মীরার আর কষ্ট করে জবাব দিতে হলো না। তার আগে নীরবতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে মাঝে দূরত্বটুকু পুরোপুরি ঘোচালো রাইফ। ব্যক্তিগতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। নিম্ন মুখটা উপরে তুলে অধর ছোয়ালো কপালে। কপাল হতে বদ্ধ নয়নে। নাকের ডগায় তির করে কাঁপতে থাকা গোলাপি অধর অতিক্রম করে থুতনি, গাল, কানের লতি হতে গলা। ভারী হতে থাকলো মীরার শ্বাস প্রশ্বাস। সময়ের ব্যবধানে ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো রাইফের এক একটা স্পর্শ। খালি বুকে আবদ্ধ মীরা ছটফটাতে থাকলো এমন
গভীর সংস্পর্শে। কোমল হাতে বাধা দিতে থাকলো। রাইফের গাঢ় চুম্বন পুরো শরীর জুড়ে শিহরণ তুলল। ভারী তপ্ত নিঃশ্বাস ক্রমাগত ভারী হতে থাকলো। কোনো রকমে রাইফকে বাধা দিয়ে বলল, পাগল হলেন নাকি? এটা ছাদ। মীরার গলায় মুখ ডুবিয়ে রাখা রাইফ থামলো। মুখ তুলে আশেপাশে তাকালো, যতদূর চোখ যায়। না, কোনো কাকপক্ষীও নেই। মীরা অগোছালো চুল গুছিয়ে দিল নিজ হাতে। রেলিং থেকে নামিয়ে নিল মীরার ছোট্ট দেহটাকে। মীরার গোলগাল মুখটার দুপাশে হাত রাখলো। লজ্জা আড়ষ্ট মীরা আঁখি পলক একত্রিত করলো। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস আওয়াজে বলল রাইফ, লাজুকলতা, তুমি আমার এক গুচ্ছ লাজুকলতা, আমার মুঠোয় বন্দি লাজুকলতা, আমার তরফ হতে তোমাকে সীমাহীন ভালোবাসা। দুজোড়া অধর একত্রিত হলো। মিষ্টি ছোঁয়া মীরাকে এবার সত্যি সত্যি মেরে ফেলল। গা ছেড়ে দিল রাইফের আচমকা স্পর্শে। মেয়েকে দ্রুত হস্তে ধরে ফেলল রাইফ। পাজা কোলে তুলে ব্যস্ত পায়ে ছোট্ট আদরে সিক্ত করতে করতে ব্যস্ত পায়ে ছুটল বাসার উদ্দেশ্যে। পূর্ণতা পেল অবশেষে। লাজুকলতা সম্বোধন করা মীরা সত্যি সত্যি লজ্জাবতী লতা নিয়ে চুপসে গেছে রাইফের বুকে। লাল টুকটুকে মুখটা লজ্জায় আরও লাল হয়েছে। রাইফের ভালোবাসা আজ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। নিজে মরেছে, মীরাকেও মেরেছে। ভালোবাসার আলিঙ্গনে একান্তভাবে জড়িয়ে নিয়েছে।